চলো দিন স্টার্ট করতে পারি আমরা। স্যার একটা কোশ্চেন ছিল। বলে ফেলো। আমি বলছি ওই যে 0 আওয়ারটা আপনি বলছেন যেটা 30 মিনিটস, আমি ওটা কিন্তু সিবিএসসি বোর্ডের ক্লাস 8 এর বইতে যত সম্ভব দেখেছি যে 1 আওয়ার। ওটা 1 ঘন্টাও আছে, ওটা 30 মিনিটও আছে, ওটা অনির্দিষ্ট না। হ্যাঁ, ওটা আনস্পেসিফাইড টাইমও আছে। 3 রকম ওটার আনসার হয়। এবার যদি তুমি ম্যাক্সিমাম জায়গায় দেখো সেটা হচ্ছে 30 মিনিটসটা দেওয়া থাকে। কিছু আমি যদি নেট সেটের পরীক্ষা বলি সেখানে আবার ওই কোথাও 1 আওয়ার কোশ্চেন দেওয়া থাকে আনসার, আবার কোথাও কোশ্চেনের আনসার দেওয়া থাকে যে আনস্পেসিফাইড টাইম। যেমন আমরা যদি ইউপিএসসি কোশ্চেন দেখি বা ডাব্লিউবিসিএস এর, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিসিএস কোশ্চেন, তাতেও দেখি আনস্পেসিফাইড টাইম দেওয়া আছে, বা একবার দিয়েছিল ইউটি মোস্ট ডিসকাশন, এরকম দিয়েছিল। তো ওই জন্য যদি টাইম বলো, অ্যাকচুয়াল আনসার হচ্ছে আনস্পেসিফাইড টাইম। এবার 30 মিনিটস কোত্থেকে এলো? 30 মিনিটস এলো তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে এটা যে কতবারই হয়েছে ততবার 30 মিনিটস করেই ডিসকাশন হয়েছে। সো এটা বেসিক্যালি কোনো টাইম মেনশনই নেই। তার কারণ হচ্ছে 12টায় আমাদের কোশ্চেন আমাদের টাইম শেষ, 11টা থেকে 12টা, অ্যান্ড দেন আমাদের 12টা থেকে স্টার্ট হয় সরকারি কাজকর্ম। এই সরকারি কাজকর্ম যে স্টার্ট হচ্ছে সেই কাজকর্মটা পিছিয়ে দেওয়া যায়। তার মানে কোশ্চেন আওয়ার হলো, কোশ্চেন আওয়ারকে আমরা নন গভর্নমেন্টাল অ্যাফেয়ার বলবো। নন গভর্নমেন্টাল অ্যাফেয়ারের পরে সরকারি কাজ, যেটা 12টায় হওয়া উচিত, কারণ 1 ঘন্টা কোশ্চেন আওয়ার, ফার্স্ট আওয়ার অফ দ্য সেশন বলা আছে। এটার ক্ষেত্রে 0 আওয়ার কত মিনিট এরকম করে সংবিধানেও বলা নেই, পার্লামেন্টের কটায় রুলসেও বলা নেই। 11টায় স্টার্ট হয়, পার্লামেন্টের রুলসেও 11টা থেকে 12টা অবধি কোশ্চেন আওয়ার। 1 ঘন্টা ফার্স্ট আওয়ার অফ দ্য সেশন হচ্ছে কোশ্চেন আওয়ার। সো 11টা থেকে যদি স্টার্ট হয় 12টা অবধি কোশ্চেন আওয়ার। সো তার মানে 12টা হয়ে গেল, তারপরে হচ্ছে সরকারি কাজকর্ম শুরু। নন গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স এর পরে যে গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স, সেটাকে পিছিয়ে দেওয়া যায় বিকজ অফ দি কোশ্চেন আওয়ারের ডিসকাশনের পরে। কোনোদিন খুব প্রয়োজন হলো তাহলে সেটা 0 আওয়ারের ডিসকাশন হতে পারে। এটা রেয়ারেস্ট, মানে 5 বছরের সময়কাল চলে যাবে, একবারও হবে না, এরকমও হয়। ফলে এটার ওরকম করে না আমাদের পার্লামেন্টের রুলসে বলা আছে, না আমাদের সাংবিধানিক কোনো প্রভিশনে বলা আছে। তাহলে এটা কিভাবে হয়? এটা যেটা বলা আছে পার্লামেন্টারি রুলসে, এটা হচ্ছে ইট উইল বি টোটালি ডিসাইডেড বাই দি প্রিসাইডিং অফিসার অফ দি হাউস। হি অর সি উইল ডিসাইড কি এটা কতক্ষণ হবে। সো দ্যাটস ওয়াই ইটস আ আনস্পেসিফাইড টাইম। সো দ্যাটস ওয়াই ইউপিএসসি মতো এক্সামে এটাকে আনস্পেসিফাইড টাইম আনসার দেওয়া হয়। এবার তাহলে 30 মিনিটসটা করতে গেল, 30 মিনিটসটা ইন প্র্যাকটিক্যাল যতবার হয়েছে আমাদের ইন্ডিয়াতে 30 মিনিটস করেই স্পেসিফাই করে দিয়েছে প্রিসাইডিং অফিসার। তো প্রিসাইডিং অফিসার যেহেতু 30 মিনিটস করে দিয়েছে, তাই প্র্যাকটিক্যালি আনসারটা 30 মিনিটস। তাই জন্য রেলের কোশ্চেনে 30 মিনিটস দিচ্ছে, বা বিভিন্ন স্টেটের পিজিটিতে আমরা দেখতে পাচ্ছি আনসারটা দিচ্ছে 30 মিনিটস। কিন্তু অ্যাকচুয়ালি এটা ম্যাক্সিমাম 1 ঘন্টা পর্যন্ত ঘুরতে পারে। তাই কোথাও কোথাও 1 ঘন্টা আনসার থাকে। যেমন কি তুমি বললে যে সিবিএসসি বইয়ে বা বিভিন্ন স্টেটের, তুমি যদি 11-12 এর বা এরকম কোন যেখানে গ্র্যাজুয়েশনের বই, সেখানেও তুমি দেখতে পাবে যে এরকম 1 ঘন্টা দেওয়া থাকে। তার কারণ এটা ম্যাক্সিমাম 1 ঘন্টা পর্যন্ত হয়। কারণ এটা তো ইন্ডিয়াতে শুধু হচ্ছে না এরকম নয়, যেখানে যেখানে পার্লামেন্টারি সিস্টেম আছে গোটা ওয়ার্ল্ডে সেখানেই হয়। তো এই হচ্ছে উত্তর। এবার তোমার সামনে আমি যেরকম অপশন দিয়েছিলাম তাতে যে হয় সেটা হচ্ছে যে একটা হয় যে প্রথম অপশনটাকে চুজ করা, যেটা 30 মিনিটসটাকে চুজ করলে, 60 মিনিটস ছিল মনে হয় প্রথম অপশনে, ওটাকে চুজ করলে সব থেকে বেটার হতো। কিন্তু পপুলার এবং স্টেট পিজিটির দিক থেকে যদি ম্যাক্সিমাম স্টেটের যদি পরীক্ষা দেখি তাহলে সেটা 30 মিনিটসকে আনসার নিয়েছে। তো দ্যাটস ওয়াই আমি ওখানে 30 মিনিটস আনসার করিয়েছি। ঠিক আছে, সব আনসার পেয়েছো? এবার কি আনসার দেবে আমরাও জানি না। তুমি পরীক্ষা দিলে, আমি এত জ্ঞান দিলাম, তারপরে তুমি পরীক্ষা দিলে, তুমি 10খানা বই দেখলে, দিয়ে তুমি আনসার করলে, আলটিমেটলি ওই আমাদের ডাব্লিউবিএসএসসি যে আনসার দেবে ওটাকে আমাদেরকে রাজ্য করতে হবে। কারণ এটা সংবিধানে ওই আর্টিকেলে বলা নেই, তাহলে না আমরা কোর্টে গিয়ে কেস করে দিতাম যে দেখুন অমুক আর্টিকেলে বলা আছে এটা এই টাইম, আপনি এরকম বলতে পারেন না আনসার, বা পার্লামেন্টারি রুলসে বলা আছে, তো তাহলে এটা নিয়ে কেস করা যাবে না। এবার এটা নিয়ে কেস যদি করেও তাহলে কি করে করতে হবে? প্রিভিয়াসলি আমাদের যতবারই হয়েছে কত মিনিট করে হয়েছে? 30 মিনিটস। তো দ্যাটস ওয়াই স্টেট পিজিটি, আমি যদি রাজস্থান পিজিটি বলি, এই কোশ্চেন দিয়েছিল, ওখানে কেস হয়েছে এবং পরে কোশ্চেন চেঞ্জ করে ওটার আনসার 30 মিনিটস কে নিতে হয়েছে। তাহলে এইটা করা যেতে পারে। সেই রেসপেক্টে আমি 30 মিনিটস আনসার করছি, 60 মিনিটস অপশন এতে থাকা সত্ত্বেও। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার, হ্যাঁ বলো আদিরা। স্যার বলছিলাম যে 16 নম্বরের যে ধারাটা, ওর ব্যতিক্রমের আমাকে একটু এই লাইনটা বলছি, এটা একটু বুঝিয়ে দিন না। হ্যাঁ বলো। বলছে ব্যতিক্রমী হচ্ছে যে কোনো অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের
সরকারি চাকরির পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসগত যোগ্যতাকে পার্লামেন্ট অন্যতম শর্ত হিসেবে আরোপ করতে পারে 16 ক্লজ 3 নাম্বার ধারায়। কিন্তু কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কোন একটি নির্দিষ্ট অংশে বসবাসগত যোগ্যতাকে চাকরির শর্ত হিসেবে স্থির করে দেওয়ার ক্ষমতা পার্লামেন্টের নেই। তার মানে আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার যারা রয়েছে তারাই শুধু ওয়েস্ট বেঙ্গলের এসএসসি পরীক্ষায় বসতে পারে, এটা আমি বলতে পারবো। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র কলকাতা জেলার আর শিলিগুড়ি দার্জিলিং জেলার লোকজনই শুধু পরীক্ষায় বসতে পারে, এটা আমি বলতে পারবো না। আমাকে বলতে হবে অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা দেবে। আমি বলতে পারবো না যে শুধু বিহারের মানে শুধু বিহারের পূর্ণিয়া জেলার লোকজন পরীক্ষা দেবে বিহারের স্কুল সার্ভিস পরীক্ষাতে। আমি স্পেসিফিক এরিয়া বলতে পারবো না, কিন্তু আমি অল ওভার দ্য স্টেট বলতে পারবো। বা ইউটি, যারা যে দিল্লিতে রিক্রুটমেন্ট হচ্ছে, তো দিল্লি সিজিএল এ শুধু দিল্লির যারা লোকজন, দিল্লি স্টেটে, দিল্লি ইউটি যারা বসবাসকারী লোকজন তারা পরীক্ষা দেবে। কিন্তু আমি বলতে পারবো না দিল্লির ছাত্তারপুরের লোকজন পরীক্ষা দেবে বা দিল্লির চিত্তরঞ্জন পার্কের লোকজন শুধু পরীক্ষা দেবে, এরকম আমি বলতে পারবো। ওকে, আর কিছু? আর স্যার 29 নাম্বার ধারার বি ও সি উপধারা অন্তর্গত নির্দেশমূলক নীতিগুলি বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্র কোনো ব্যবস্থা গ্রহণ করলে তা 14 নাম্বার ধারার পরিপন্থী এমন দাবি কোনো আদালতে গ্রাহ্য হবে না, সেটা 31 সি ক্লজ সি নাম্বার ধারায় বলা হয়েছে। এটা আমাদের আর্টিকেল 14 এর রাইট টু ইকুয়ালিটি কথা বলা হয়েছে। তো 29 নম্বর ধারার থ্রু দিয়ে যখন কোনো পেশার সুযোগ সুবিধা মাইনরিটি পিপলসদেরকে দেওয়া হয় বা তাদের কমিউনিটিকে, তাদের কালচারকে প্রোটেক্ট করা, তাদের স্ক্রিপ্টকে প্রোটেক্ট করার অথরিটি দেওয়া হয়, সেখানে গিয়ে মনে হতে পারে যে একজন মাইনরিটি বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, একজন জেনারেল পাচ্ছে না। তো এই যে পাচ্ছে না, এটা হচ্ছে জায়েজ আছে, কারণ 29 নম্বর ধারা সেটাই করেছে এক্সক্লুসিভলি এই আর্টিকেল, এবং তার সঙ্গে 30 নম্বর আর্টিকেল এটা শুধু মাইনরিটিদের দিয়েছে। ফলে এই মাইনরিটিদের এই সুযোগ সুবিধা দিতে গিয়ে যদি তার 14 নম্বর আর্টিকেলের রাইট টু ইকুয়ালিটিকে ভায়োলেট করে, তাহলে সেটা কোনো ক্লেম করা যাবে না, সেটা নেই যে আমার রাইট টু ইকুয়ালিটি ভায়োলেট হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা এবার শুরু করতে পারি ক্লাস। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে যা কোশ্চেন দিয়েছে আজকে সব বিভিন্ন স্টেটের পরীক্ষার, আইদার ওয়েস্ট বেঙ্গলের, নয়তো বিহারের, নয় নেটের, নয় সেটের পরীক্ষার কোশ্চেন। ফলে এর আনসার যেগুলো আছে সেগুলো সেই পরীক্ষাতে যেগুলো দিয়েছে সেইগুলো। এই এক্ষুনি যেটা নিয়ে বিতর্ক হলো যে 30 মিনিট কেন 60 মিনিট নয়, কেন বা আনস্পেসিফাইড টাইম নয়, ঠিক এখানেও তাই। এখানেও এগুলো যখন যে পরীক্ষায় বোর্ড যা আনসার দেবে ওটাকে আমাদের শিরোধার্য করতে হবে, আমরা ওটা নিয়ে ক্লেম করতে পারি না। খুব রেয়ারেস্ট কেসে হয় যে আনসার চেঞ্জ করে, নাহলে ম্যাক্সিমাম টাইমে আনসার চেঞ্জ করে না। আর যেগুলো আর্টিকেল রয়েছে বেসিক্যালি নর্মাল কোশ্চেন দেবে, ওরকম একটা কোশ্চেন দেয়। একটা পরীক্ষায় যদি 60টা কোশ্চেন থাকে, থোড়াই 60টার মধ্যে 10খানা এরকম বিতর্কিত কোশ্চেন থাকবে, একটা থাকতে পারে। তো ওটা নিয়ে আমরা বেশি চিন্তিত হবো না, বাকি 69টা নিয়ে চিন্তিত হবো। চলো আমরা 1 নম্বর প্রশ্নে যাই আমরা। হুইচ আর্টিকেল, আচ্ছা এখানে কেউ একজন প্রথম ক্লাস করছো, কে আছো প্রথম ক্লাস করছো? স্যার আমি আলফা। আচ্ছা চলো, আমি আজকে এমসিকিউ ক্লাস, তুমি এমন সময় আসলে যে আজকে এমসিকিউ ক্লাস করা যেটা তোমাকে আমি পরে দিয়ে দেবো লিঙ্ক, সেখানে তুমি ইন্ট্রোডাকশন এন্ড প্রথম দিকের ক্লাসগুলো যেগুলো মিস করেছো পড়ে নিতে পারবে। আচ্ছা, আর কেউ ক্লাস মিস করেছে এরকম কেউ মেসেজ দিচ্ছে যে লিংক দেয়নি? স্যার আমারও ফার্স্ট ক্লাস এটা। আচ্ছা তোমারও ফার্স্ট ক্লাস, তুমি কি তোমার নাম? এটা এমসিকিউ তে স্যার, এমসিকিউ তে ফার্স্ট ক্লাস আমার এটা। আচ্ছা স্যার আমারও ফার্স্ট ক্লাস, মিঠু সমাদ্দার। আচ্ছা, তোমরা কি রামকৃষ্ণ মিশনের? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, স্যার এমসিকিউ হলে আমারও ফার্স্ট ক্লাস হবে এটা। ওকে ফাইন ফাইন। আমি এখানে সব কোশ্চেন লিখে রেখেছি, কয়েকজনের সমস্যা হয় একটুখানি অপশনের জন্য, যে অপশনগুলো বাংলায় নয় কেন। তো আমি এখানে বসে আছি এই জন্য তোমাদের বাংলায় বলে দেওয়ার জন্য। সো সেটা নিয়ে আশা করি কোনো সমস্যা করবে না। কোশ্চেন সব ইংরাজি বাংলা দুটোতেই দেওয়া আছে। আমি অপশন বাংলায় দিইনি, আমি আর্টিকেল 14 আমি লিখতে পারিনি, ধারা 14 বলে লেখা আমার পক্ষে এতটা সম্ভব নয়, ফলে আমি লিখিনি। তারপরে যদি কারো সমস্যা হয় কোনো অপশন নিয়ে আমাকে সোজা সাপটা বলে দেবে যে স্যার এই অপশনটা বুঝিয়ে দিন আমাকে, ঠিক আছে? তো 1 নম্বর প্রশ্ন তোমাদের সামনে অলরেডি চলে এসেছে। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দি রাইট টু ইকুয়ালিটি বিফোর ল? আশা করছি এটা সবারই Article আনসার 4 দিতে পারবে স্মুথলি। আর্টিকেল 14। স্যার আমি এখানে একটু ইন্টারপ্ট অ্যাড করে নিই। একদমই ঠিক বলেছো, আর্টিকেল 14, কিন্তু আর্টিকেল 14 এর কোন ক্লজ একটু বলতে হবে। ক্লজ 1। ক্লজ 1 আর ক্লজ 2 এর মধ্যে কি ফারাক? বলছে যে
ইকুয়ালিটি বিফোর ল, যেটা আমরা ইংল্যান্ড থেকে নিয়েছি, এভি ডাইসি রোল অফ ল এর কনসেপ্ট থেকে বেসটা। আর এইটা হচ্ছে একটা নেগেটিভ কনসেপ্ট, কিন্তু 14+2 টা হচ্ছে ইকুয়ালিটি প্রোটেকশন অফ ল, যেটা তোমার কথা বন্ধ কেটে যাচ্ছে। যাই হোক, চলো পরের প্রশ্নে যাই আমরা। এটার আনসার আমি এখানে টিক দিয়ে দিচ্ছি। 1 নম্বরের আনসার হচ্ছে 14, এবং আমরা যখনই কোনো আর্টিকেল জানবো তখন ট্রাই করবো কি বাকি অপশন গুলো কি সেটা একটু জেনে নিতে। সো আশা করছি এই আর্টিকেল 16, 19, 21 আমাকে এটা বলতে হবে না। স্যার ওই অপশনের পাশে ক্লজ 1 দিয়ে দিন না। সে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু ফুটিয়ে ফুটিয়ে তোমরা আর্টিকেল গুলো সব পড়েছো আশা করছি। ফলে আমি আর এই 16, 19, 21 কি আছে বলছি না, এটা তোমরা জানো। যদি না জানো কেউ, তাহলে তার কাজ হবে এটা জেনে নেওয়া, কারণ আমি অলরেডি লাস্ট 2 দিন ধরে এই ফান্ডামেন্টাল রাইট পড়িয়ে গেছি 3 ঘন্টা ধরে। ফলে এরপরে এগুলো নিয়ে আর আমার কোনো বলার নেই, যেখানে আমার বলার মনে হবে বলে দেবো। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন চলে আসবো আমরা। ইউপিএসসি প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি ইজ গ্যারান্টিড আন্ডার হুইচ আর্টিকেল। খুব সিম্পল একটা কোশ্চেন। কত নম্বর ধারায় আমাদের ব্যক্তিগত জীবন এবং জীবন স্বাধীনতা এটা দেওয়া আছে? কি হবে? Article 21. আর্টিকেল 21 21 স্যার। 21 স্যার। আর্টিকেল 21 এর মধ্যে প্রায় 50+ এরকম বিভিন্ন রাইট কে ইন্টারপ্রিট করে ইনপুট করেছে। তার মধ্যে অ্যাটলিস্ট একটা করে সবাই বলো শুনি তো দেখি। এখানে 50 জনের কম আছে লিস্টে, একটা করে বললে 50টা কম পড়ে যাবে। বল, সবাই একটা করে বলবে। যেটা বলবো অবভিয়াসলি অন্য জায়গায় আবার সেটা বলবো না। রাইট টু হেলথ। রাইট টু হেলথ। আর রাইট টু স্লিপ, ওকে, আর রাইট টু প্রাইভেসি, দূষণ মুক্ত পরিবেশে বাঁচার অধিকার। ওকে, ফাইন। আর বাস হয়ে গেল। রাইট টু বি অ্যাব্রড, রাইট এগেনস্ট বলতেই পারি আমরা যে বেগার খাটানো, রাইট টু বন্ডেড লেবার, রাইট এগেনস্ট বন্ডেড মানে লেবার, ছাদ পাওয়ার অধিকার, ভবঘুরেদের অধিকার, হাসপাতাল পাওয়ার অধিকার, রাইট এগেইনস্ট কাস্টোডিয়াল ডেথ তো হবে। কাস্টোডিয়াল ডেথ, এক্স্যাক্টলি, রাইট এগেনস্ট কাস্টোডিয়াল ডেথ, সেলুলার জেলে না, স্যার রাইট টু প্রাইভেসি, রাইট টু এডুকেশন, রাইট টু প্রাইভেসি, রাইট টু ইনফরমেশন, সব এর মধ্যে ইনক্লুডেড। চলো পরের প্রশ্নে যাই আমরা। স্যার আরেকটা বলছিলেন ডিগনিটি, স্যার রাইট টু শেল্টার। এক্স্যাক্টলি, ডিগনিটিটাই তো হচ্ছে বন্ডেড লেবার নিষেধাজ্ঞা। আচ্ছা, নেক্সট ওয়ান, রাইট স্যার রাইট টু শেল্টার স্যার। হ্যাঁ, রাইট টু শেল্টার এই আর্টিকেল 21 এ ইন্টারপ্রিটেড রাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 3, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ইজ এনশিওরড আন্ডার হুইচ আর্টিকেল? 25 থেকে 28। ওকে, বাকিগুলো সবাই জানো? বাকিগুলো সবাই জানো এগুলো কি আছে? চলে আসো পরেরটায়। ইউপি টেটের প্রশ্ন, হুইচ ফান্ডামেন্টাল রাইট ইজ অ্যাভেলেবল টু বোথ সিটিজেন্স এন্ড ফরেনার্স? ইকুয়ালিটি হতে পারে, বি কারণ 15, 16, 19, 29, 30 এগুলো কিন্তু রাইট টু ইকুয়ালিটি স্যার। তাহলে আমি এখানে একটু এলিমিনেশন করে দিই। রাইট টু ফ্রিডম এটা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে না। রাইট টু ফ্রিডম ইজ বেসিক্যালি ইন্ডিকেটেড আর্টিকেল 19, ঠিক আছে? এমনি আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইট টু ফ্রিডম, আমি জানি যে রাইট টু ফ্রিডম হচ্ছে 19 থেকে 22, কিন্তু এখানে 19 থেকে 22 চিন্তা করলে তো ভুল হয়ে যাবে। তাহলে এখানে রাইট টু ফ্রিডম ধরতে হবে যে আর্টিকেল 19, রেকর্ডিং হচ্ছে, ধরতে হবে আর্টিকেল 14। হ্যাঁ, রাইট টু লিবার্টি ধরতে হবে আর্টিকেল 14। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন এটা ধরতে হবে আর্টিকেল 23 এন্ড 24, দুটোই এর মধ্যে ইনক্লুডেড। রাইট টু কনস্টিটিউশন রেমেডি হচ্ছে 32। এখন এইটাও গ্র্যান্টেড, এটাও গ্র্যান্টেড, এটাও গ্র্যান্টেড, ঠিক আছে? কোন মৌলিক অধিকার নয়, সেটা একমাত্র হচ্ছে উভয়ের জন্য অ্যাপ্লিকেবল নয়, না উভয়ের জন্য প্রযোজ্য করেছে। আচ্ছা, ভোট এন্ড সিটিজেনশিপ বিটাই হবে তো এখানে সেজন্য প্রথম অপশন যেহেতু এটাকে আনসার করতে হবে। এটা কিন্তু আনসার স্যার হবে না। বি হবে, এক্স্যাক্টলি, তো বি স্যার আনসার। সিটাও হবে 23। আমি দেখো টিক দিয়েছি তিনটেতেই, দিয়ে বলেছি বি করতে হবে, কারণ এখানে প্রথম অপশনটাই রাইট, এই ধরে আনসার করতে হবে। এরকম গুচ্ছের অপশন পাবে, স্যার এরকম পড়তে দুটোই মনে হচ্ছে ঠিক, তাহলে যেটা প্রথমে হবে সেটা সেটাকে ধরবো। তিনটে তো ঠিক। 32 নম্বর ধারা কি বিদেশিদের দেবে না? তাহলে কোনো 32 নম্বর ধারা যদি না থাকে তাহলে বিদেশিদের তো ফান্ডামেন্টাল রাইটই নেই বলতে হবে, তো সেটাও পাবে। সিটেটে চলে আসবো আমরা। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন প্রহিবিটস, কাকে নিষিদ্ধ করে, কাকে নিষিদ্ধ আটকায়?
আনটাচেবিলিটি আছে, চাইল্ড লেবার বিলো এজ 14, ফ্রিডম অফ প্রেস। স্যার চাইল্ড লেবার Then child labor below age 14. চাইল্ড লেবারের কোনো এজের বিটুইন বলা নেই, একদম বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স বলেছে। অবভিয়াসলি এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, মানে চাইল্ড লেবার নিষিদ্ধ করা। কত নম্বর ধারা? 23 স্যার নম্বর। এটা হচ্ছে 23 নম্বর ধারা স্যার। 23-24 আবার 23 কেন? 23 করতে হবে বলে কারা কারা 23 বললো? 23 হচ্ছে মহিলাদের, হ্যাঁ স্যার 24 স্যার অ্যাকচুয়ালি 24 কোথায় মহিলাদের ভাই? 23 হচ্ছে যে কোনো মানুষকে বেকার খাটানো। শুধু মহিলাদের কেন হবে? 23 হচ্ছে যে কোনো মানুষকে বেকার খাটানো, যে কোনো মানুষ কেনা বেচা। স্যার এটা 24 হবে স্যার, 24। যে কোনো মানুষ কেনা বেচা সব হবে, শুধু মহিলাদের পাচার করা নিষিদ্ধ নয়। বেগার বেগার। ঠিক আছে, হ্যাঁ এই অ্যানসারটা 24 হবে, 24 নম্বর ধারায় বলা হয়েছে। চল পরের প্রশ্নে যাই। বাকিগুলো আনসার নিশ্চয়ই জানো। এই যে বেগিং ইন পাবলিক, এটা কি আমাদের ইন্ডিয়াতে ইলিগাল? নিষিদ্ধ করা হয়েছে? স্টেটমেন্টটা ঠিক আছে? এটা বন্ধ করা হয়। তো এটা জাস্ট কনফিউজ করার জন্য দিয়েছি। এই বেগিং কিন্তু বেগার খাটানোটা নয়। চলে আসবো পরেরটা, নেটের প্রশ্ন। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্রান্টস কালচারাল এন্ড এডুকেশনাল রাইট টু মাইনরিটিস? এখন এটা ডিসকাশন হচ্ছে অ্যাডমিনের সঙ্গে একদম তাই। 29-30 29 কি আছে বলো, আর 30 কি আছে? দুটোর মধ্যে কি ফারাক আছে? স্যার 29 আছে প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট কালচার মাইনরিটি, আর হচ্ছে 13 এ যেটা রয়েছে এস্টাবলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ, ওদের এডুকেশনাল ইনস্টিটিউট কে এস্টাবলিশ করতে পারবে এবং তা পরিচালনা করতে পারবে। কার উপর ভিত্তি করে এটা হয়? হ্যাঁ তারপর কার উপর ভিত্তি করে হবে বল? দুটো বিষয়ের উপর ভিত্তি করে রিলিজিয়াস মাইনরিটি ইন্ডিকেটেড হয়। কার উপর ভিত্তি করে বলতে স্যার? স্যার রিলিজিয়ন আর কালচার ল্যাঙ্গুয়েজের উপর না, সংখ্যালঘু কিসের উপর ভিত্তি করে কোন একটা কমিউনিটিকে সংখ্যালঘু বলা হয়? হে ভগবান, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে রিলিজিয়ন, এই দুটোর উপর ভিত্তি করে মাইনরিটি ইন্ডিকেট করা হয়। এখন অবধি আমাদের ভারতবর্ষে কতগুলো কমিউনিটিকে মাইনরিটি বলে ইন্ডিকেট করা হয়েছে? 6 কমিউনিটি, এক্স্যাক্টলি। 6টা কমিউনিটির নাম আই থিঙ্ক সবাই জানো। খ্রিস্টান, মুসলিম, শিখ, খ্রিস্টান আছে, মুসলিম আছে, শিখ, পারসিক আর জৈন। বুদ্ধিস্ট, পারসি, জৈন। সিজের প্রশ্ন, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য হার্ট এন্ড সোল অফ দি কনস্টিটিউশন বাই? কে বলেছেন রাইট টু কনস্টিটিউশন? বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকরের স্টেটমেন্ট, বিখ্যাত স্টেটমেন্ট। আর্টিকেল 32 কে ডিফাইন করে তিনি এটা বলেছেন, এবং এটা বলার পিছনে কারণও রয়েছে, কারণ তিনি খুব ভালো করেই এটাকে ডিফাইন করেছেন যে এইভাবেই আর্টিকেল 32 আমাদের মৌলিক অধিকারগুলোকে রক্ষা করে। তো এটা যদি রক্ষা পায় তবে আমাদের ভারতবর্ষের মৌলিক অধিকার রক্ষা পাবে, আর মৌলিক অধিকার রক্ষা পেলে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা পাবে, আর গণতন্ত্র রক্ষা পেলে ভারতের সংবিধান রক্ষা পাবে। দ্যাট মিনস সংবিধানের এটাকে আমরা হৃদয় আত্মা বলবো। এটা স্টপ, তো সংবিধানও স্টপ হবে। চলে আসবো নেক্সট ওয়ান, ফান্ডামেন্টাল রাইট আর মেনশন ইন হুইচ পার্ট অফ দি কনস্টিটিউশন? ইজিয়েস্ট প্রশ্ন, কোন পার্টে দেওয়া আছে? বাকি পার্টগুলোতে কি আছে একটু বলবেন সবাই? পার্ট 3। এটা কি আছে? Part 3 সিটিজেনশিপ নাগরিকত্ব দেওয়া আছে। আর্টিকেল কত? আর্টিকেল 4 এর এই পার্ট মৌলিক কর্তব্য 12 থেকে 35। 5 থেকে 11। ওটা 5 থেকে 11। এটা কত? ওটা হচ্ছে ডিপিএসপি। আর্টিকেল 36 থেকে 51। আর এটা আর্টিকেল 36 টু এটা 51। এটা কত? এটা 52 থেকে 76। এই 151 আর 76 কেন? 76 শেষ হয়ে গেল, পার্লামেন্টে তো ঢুকছো না। পার্ট 5 এ সেটা ইউনিয়ন এক্সিকিউটিভ বলতে পারে, তাও সম্পূর্ণ হচ্ছে না। ইউনিয়ন এক্সিকিউটিভ সম্পূর্ণ নয়। পার্ট 5 এর মধ্যে ইউনিয়ন দেওয়া আছে, যে ইউনিয়নের টোটাল আর্টিকেল হচ্ছে 52 থেকে 151, একদম ক্যাগের গিয়ে শেষ হচ্ছে। 5টা পার্ট চ্যাপ্টার আছে এর মধ্যে পার্ট 5 এ। মধ্যপ্রদেশ পিএসসি প্রশ্ন, হুইচ ফান্ডামেন্টাল রাইট ওয়াজ ডিলিটেড বাই 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? ইজিএস প্রশ্ন, বহুবার দিয়েছে আমাদের বেঙ্গলে। রাইট টু প্রপার্টি। Right to property. রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি প্রথমে বকলমে আটকে দেয় কোন কোন সংবিধান সংশোধন?
প্রথম রাইট টু প্রপার্টির উপর আঘাত হানে কোন সংবিধান সংশোধন? এইভাবেই প্রশ্ন দেবে, যেটা আমি বললাম বাংলায়। 44 ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিভাবে করলো এটা? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 9 শিডিউল তৈরি করে, পড়িয়েছি তোমাদের আমি। 9 শিডিউল তৈরি করে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে জমিদারি প্রথা বিলোপ করতে গিয়ে আমার দাদু 300 বিঘা জমি হরপ করে নিল সরকার। তাহলে আমার দাদুর 300 বিঘা জমি কার ছিল? সম্পত্তি দাদুর নিজস্ব, কিন্তু সেই সম্পত্তি সরকার কেড়ে নিচ্ছে, নিয়ে সেটা ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করছে। তাহলে এটা রাইট টু প্রপার্টির উপর লঙ্ঘন হচ্ছে, কিন্তু এটার উপর কিছু করার নেই, কারণ 9 শিডিউলের মধ্যে যে আইনের মাধ্যমে এটা করছে, প্রথম 13টা আইন যুক্ত হয়েছিল, সেই 13টা আইনের উপর কোর্টের কোনো জুডিশিয়াল রিভিউর এখতিয়ার ছিল না। মানে কোর্ট ওটা বৈধ না অবৈধ এটা ফাইন্ড আউটই করতে পারতো না। ফলে আমাদের এইভাবে রাইট টু প্রপার্টি সেই সময় লঙ্ঘন করা হয়েছিল। পরের প্রশ্ন চলে আসবো, হু ডিসক্রাইব আর্টিকেল 32 as the heart and soul of the constitution? अगेन এটা অন্য ইউপিএসসি প্রশ্ন, কিন্তু একই প্রশ্নে একটু ঘুরিয়েছে প্রশ্নটার বক্তব্য। সো কি হবে এটা? বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর। একই রকম স্টেটমেন্ট প্রিয়াম্বল কে নিয়ে দেওয়া হয়েছে, কি সেই স্টেটমেন্টটা প্রিয়াম্বল কে বলা হয়? সংবিধানের চাবিকাঠি। তাহলে আর একই রকম কি করে হলো? প্রিয়াম্বল ইজ দ্য সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়েছে প্রিয়াম্বল। ও হ্যাঁ হ্যাঁ, ঠাকুরদাস ভার্গব। যেটা ঠাকুরদাস ভার্গব বলেছে, আরো অনেকে বলেছে, একই কথা বলেছে জাস্টিস হিদায়াতুল্লাহ বলেছে, আর এম কে পালকিওয়ালা বলেছে, তিনজন বলেছে একই কথা। তিনজন তিনটে প্রেক্ষিতে বলেছে, একটা জাস্টিস হিদায়াতুল্লাহ, একটা এম কে পালকিওয়ালা, আর একটা হচ্ছে ঠাকুরদাস ভার্গব। পরের প্রশ্ন, মাঝে কেটে গেল একটা কোশ্চেন, হ্যাঁ কেটে গেছে, 9 পরে 12 চলে গেছে। Right to education as a fundamental right is inserted by which constitutional amendment act? 86 86 কত সালে হয়েছে? 2003 2009 2002 9 হলো, আর কি হবে? না না স্যার 2 স্যার 2002 9 কি হয়েছে? 2009 ইমপ্লিমেন্ট হয়েছে, 2010 এ এসছে একটা 2009 কি হয়েছে? রাইট টু এডুকেশন স্যার। রাইট টু এডুকেশন কি? এটা তো ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট। এটা তো আর ফান্ডামেন্টাল রাইট নয়, এটা কি? এটা আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা কার্যকরী হয় 2010 সাল থেকে, তৈরি হয়েছে 2009। এটা কার আমলে হয়েছে? মনমোহন সিং। এটা অটল বিহারী বাজপেয়ী। নরসিংহরাও 2002 কোথায়? অটল বিহারী বাজপেয়ী। না 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 স্যার, ওটা স্যার 91 ওটা। হ্যাঁ, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন ইজ এনশিওরড থ্রু, কিসের মাধ্যমে এনশিওর হয়? 23-24 স্যার। 24 এখনই আমরা এটাকে ডিফাইন করলাম, 23 আর 24 দুটোই হচ্ছে এই সংক্রান্ত আর্টিকেল। এটা নেগেটিভ রাইট না পজিটিভ রাইট? আর্টিকেল 23-24 নেগেটিভ না পজিটিভ কি করে বুঝবে একটা রাইট? তার বক্তব্য দেখে তো বুঝতে পারবে। 23-24 কি বলছে? আমাদেরকে বলছে যে মানুষ কেনাবেচা করো, তোমাদের ফ্রিডম দিচ্ছি, নাকি বলছে যে শিশুদেরকে কাজে লাগাও? দুটোতে আটকাচ্ছে, দুটোই নেগেটিভ, দুটোই নেতিবাচক মৌলিক অধিকার। আমাদের সংবিধানে মৌলিক অধিকারগুলোকে নেতিবাচক আর ইতিবাচক দুটোর মিশ্রণ করা হয়েছে। কিছু মৌলিক অধিকার আছে যা নেতিবাচক বক্তব্য দেয়, কিছু মৌলিক অধিকার আছে যা ইতিবাচক বক্তব্য দেয়। যেমন শিক্ষার অধিকার প্রদান, এটা একটা ইতিবাচক অধিকার, কিন্তু অন্যদিকে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ, এটা একটা নেতিবাচক অধিকার। এগুলো হচ্ছে ইতিবাচক আর নেতিবাচকের সমাহার, ওই জন্য বলা হয়। ওটা দিয়ে কিন্তু ইয়ে দিয়ে দেয়, অপশন দিয়ে, রাইট দিয়ে দেয়। নেতিবাচক কিভাবে? এই এখনই বললাম তো, নেতিবাচক মানে যে নিষেধ করে দিচ্ছে যে তুমি কোনো মানুষ কেনাবেচা করতে পারবে না, তুমি কাউকে বেকার খাটাতে পারবে না, এইটা ওই অধিকার। নেতিবাচক মানে হচ্ছে নেতিবাচক অধিকার মানে হচ্ছে সেখানে বিশেষ সুযোগ মানে সুযোগ সুবিধা অনুপস্থিতি থাকবে, মানে যে যেরকম ভাবে স্বাধীনতা ভোগ করতে পারে, রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। এখানে এই প্রত্যেকটা মৌলিক অধিকার কার এগেনস্টে রাইট দিচ্ছে, এই রাইট গুলো কার এগেনস্টে আমাদেরকে দেওয়া হয়?
শুনতে পেলাম না। কার এগেইনস্টে দেওয়া হয় রাইট গুলো? স্টেটের এগেইনস্টে। তাহলে এখানে রাইট গুলো কে এনজয় করছে? পিপল। যে পিপলের মধ্যে দু রকম পিপল রয়েছে, সিটিজেন আর এলিয়েন। আমরা জেনারেলাইজ করে বলছি পিপল, ঠিক আছে? তার মানে সবাই আছে। এবার সেটা এক্সেপশনাল কি কি আছে সেটা নিয়ে এখন আমরা চিন্তা করছি না এই বক্তব্যের ক্ষেত্রে। আমরা জানছি পিপল পাচ্ছে স্টেটের থেকে। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা ইতিবাচক পাচ্ছি? যেমন আমরা শিক্ষার অধিকার পাচ্ছি। আমার বয়স যদি 6 থেকে 14 হয় তাহলে আমি স্কুলে গিয়ে ফ্রিতে শিক্ষা পেয়ে যাবো, রাইট? আমার ছেলে মেয়ে যদি 6 থেকে 14 বছরের বাচ্চা হয় তাহলে সেও স্কুলে গিয়ে ফ্রিতে শিক্ষা পেয়ে যাবে। এবার আমার যদি একটা 10 বছরের বাচ্চা থাকে তাকে দিয়ে আমি আমার ডেঞ্জারাস একটা কারখানা রয়েছে, কাঁচের কারখানা, সেই কাঁচের কারখানায় কাজ করাবো, সরকার বা সংবিধান আমাকে সেটাই আটকায়। তাহলে ওটা আমার অধিকার নয়, ওটা আমার অধিকার এনজয়মেন্টে নিষেধাজ্ঞা করে দিচ্ছে যে এটা তোমার অধিকার নয়। তাহলে স্টেট কি করবে সেখানে? এই এতক্ষণ অব্দি আমাকে বলছিল স্টেট দেবে, কিন্তু এবার স্টেট কি করবে? স্টেট নিগরানি রেখে দেবে। আমি 10 বছরের বাচ্চাকে যদি কোনো ডেঞ্জারাস ভাবে ইনভলভ করি, সঙ্গে সঙ্গে কোর্ট আমার এগেইনস্টে, মানে স্টেট আমার এগেইনস্টে স্টেপ নিয়ে নেবে। লোকাল থানার পুলিশ এসে আমাকে আমার কারখানা বন্ধ করে দিয়ে যাবে। তো এই জন্য এগুলো নেগেটিভ রাইটস। এখানে স্টেটের অ্যাক্টিভিটিটা কিরকম হচ্ছে? পজিটিভ হচ্ছে, আমাকে দেওয়ার জন্য হচ্ছে না, আমার অ্যাক্টিভিটি যদি সেটাকে লঙ্ঘন করে তাহলে সেটাকে আটকানোর জন্য হচ্ছে। তাহলে স্টেটের রেসপেক্টে বলতে হবে এটা পজিটিভ না নেগেটিভ। যদি দেওয়ার হয় স্টেট তাহলে সেটা পজিটিভ, যদি স্টেট সেটা আটকায় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, সুযোগ সুবিধা যেখানে পাচ্ছি সেটা হচ্ছে ইতিবাচক, যেখানে সুযোগ সুবিধা পাচ্ছি না সেটা নেতিবাচক, বা আমার অ্যাক্টিভিটিকে যেখানে আটকাচ্ছে এখানে তো আমার অ্যাক্টিভিটিকে আটকানো হচ্ছে, তার মানে এটা নেগেটিভ রাইটস। আব্দুল ক্লিয়ার? তুমি শুধু সেটা, তুমি সুযোগ সুবিধার অনুপস্থিতি থাকা, সুযোগ সুবিধার অনুপস্থিতি থাকা তুমি সেটা 14 থেকে 18 এর মধ্যে সেটা ডিফাইন করতে পারবে। কিন্তু তাহলে তুমি তো তাহলে বলতে হবে যে সুযোগ সুবিধা অনুপস্থিতি থাকা শুধু 14 থেকে 18 এর মধ্যে রয়েছে, আর তাহলে কোনো আর্টিকেল নেই সংবিধানে যেখানে সুযোগ সুবিধা অনুপস্থিতি থাকবে। এরকম সবগুলো আর্টিকেলে কমসে কম এরকম কম বেশি রেস্ট্রিকশন দেওয়া আছে। তাহলে যেখানে এগুলো এরকম নেতিবাচক অ্যাক্টিভিটি করছে সেগুলোকে আমরা নেতিবাচক রাইট বলবো। বলো কি বলছো আব্দুল? আমি স্যার উল্টোটা বুঝেছিলাম যে ইকুয়ালিটি বিফল যেখানে বলছিল যে শুধু ওই একটা আর্টিকেলের ক্ষেত্রে সেটাকে তোমার ডিফাইন করা যাবে, তুমি সবগুলো ক্ষেত্রে বলতে পারবে। কিন্তু নেতিবাচক ইতিবাচক তো শুধু 14 নম্বর ধারার বৈশিষ্ট্য নয়, পুরো মৌলিক অধিকারের বৈশিষ্ট্য। তুমি যদি দেখো যে আমাদের ডিপিএসপি বৈশিষ্ট্য হচ্ছে ইতিবাচক, প্রধানত ইতিবাচক, দু একটা বাদে। আর ফান্ডামেন্টাল রাইট তা কিন্তু নয়, ফান্ডামেন্টাল রাইটে অনেকগুলো নেতিবাচক আছে, অনেকগুলো ইতিবাচক আছে। এই জন্য এর বৈশিষ্ট্য হিসেবে আমরা বলি কি, মৌলিক অধিকার হচ্ছে ইতিবাচক আর নেতিবাচকের সমাহার। তাহলে তুমি যদি 14 বা 14 থেকে 18 এই কটা আর্টিকেলের রেসপেক্টে যদি মৌলিক অধিকার নেতিবাচক ইতিবাচক বলো, তাহলে ওভারঅল বাকি আর্টিকেল গুলোকে কি করে ডিফাইন করবে, তাই না? যেমন আমাদের যে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, এই রেমেডি দেওয়া, এটা কি রকম রাইট? এটা কি নেগেটিভ রাইট? এটা একটা পজিটিভ রাইট। আমার মৌলিক অধিকার লঙ্ঘন হলে কোর্ট আমার এগেইনস্টে আমার সেই রাইটটাকে প্রোটেক্ট করার জন্য কি গ্রহণ করবে? ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে না নেতিবাচক? সেখানে কোর্ট সেখানে ভিলেন হয়ে যাবে না কোর্ট সেখানে আমার হিরো হয়ে যাবে? তো কোর্ট সেখানে হিরো হবে। তো এটা পজিটিভ অ্যাক্টিভিটি, তাই এটাকে একটা পজিটিভ রাইট বলবো। বুঝা গেছে? ক্লিয়ার এবার? স্যার আমি মানে যেখানে রাষ্ট্র হস্তক্ষেপ করবে সেখানে ইতিবাচক স্বাধীনতা আমি ভাবি আর কি। তো যেখানে 23 নম্বর আর্টিকেলে বলেছে যে মানুষ ক্রয় বিক্রয় করা যাবে না, বেকার খাটানো যাবে না, বা 24 নম্বর আর্টিকেলে বলা আছে যে 14 বছরের কম বয়স্ক শিশুদেরকে কলকারখানা, খনি, বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। এই যে রাষ্ট্র একটা রেস্ট্রিকশন করে দিচ্ছে, তো এখানে তো ইতিবাচক হওয়ার কথা। মানে আমি এভাবে ভেবেছি স্যার, যদি মানে আমার তাহলে কনসেপ্টটা ভুল ছিল। স্যার আমিও আব্দুলের মতোই ভেবেছি, মানে আমিও এটাই ভাবতাম। তুমি যদি এটা ভারতবর্ষের টোটাল মানুষ, এবার টোটাল মানুষ 14 বছরের নিচে নিশ্চয়ই নয়, তাই কি? গোটা আমাদের 150 কোটি মানুষ 14 বছরের নিচে, এরকম তো নয়। তাহলে যখন আর্টিকেল 14 কে আর্টিকেল 24 কে ইমপ্লিমেন্ট করতে যাবে স্টেট, তার পজিটিভ, তোমার বক্তব্য পজিটিভ, আমার বক্তব্য হচ্ছে নেগেটিভ। তো তোমার পজিটিভ বক্তব্য, তুমি বলছো যে 14 বছরের বাচ্চাদেরকে যেহেতু কেউ আটকাতে পারবে না, তাই এখানে কোর্ট মানে আমাদের স্টেট সেই ব্যবস্থা করে দিচ্ছে, সেই বাতাবরণ করে দিচ্ছে, ইতিবাচক বাতাবরণ, যাতে 14 বছর ধারাটা স্মুথলি সে এনজয় করতে পারে। কিন্তু এখানে তো সে নেতিবাচক অ্যাক্টিভিটিও করছে, যারা 14 বছরে এই বাচ্চাদেরকে ইনভলভ করাচ্ছে কাজে, এরা তো নিজে গিয়ে অটোমেটিকলি কাজে জয়েন করে যাচ্ছে না, কেউ তো তাকে জয়েন করাচ্ছে। তাহলে তার জন্য তো সে আবার ভিলেন স্টেট।
সেই কারখানার মালিকদের জন্য যারা 14 বছরের বাচ্চাকে রেখে দেয়, তার রেসপেক্টে এটা নেগেটিভও, এদের রেসপেক্টে 14 বছরের বাচ্চাগুলোর রেসপেক্টে পজিটিভ ভূমিকা নিচ্ছে, কিন্তু এদের রেসপেক্টে তো নেগেটিভ ভূমিকা নিচ্ছে। এরা যখন এরকম ইনভলভ করছে, কোর্ট কি ওদেরকে ছেড়ে দিচ্ছে? কোর্ট এই নেগেটিভ ইনভলভকে আরো ভালো করে ইমপ্লিমেন্ট করার জন্য 1986 আইন বানিয়েছে, যাকে আবার আমরা দেখবো মোদি গভর্নমেন্ট এসে আবার ওটাকে মডিফাই করে নতুন আইন ইমপ্লিমেন্ট করেছে, মানে ওই আইনটার নামটাকে চেঞ্জ করেছে। তাহলে এই যে আইনটাকে করেছে, কি জন্য করেছে আইনটাকে? যাতে এরকম যারা ইনভলভ করাচ্ছে শিশুদেরকে, তাদেরকে আটকানো যায়। বা এই যে মানুষ কেনাবেচা নিষিদ্ধ, মানুষ কেনাবেচা নিষিদ্ধ শুধু কি এটা আর্টিকেল 23-তেই বলা আছে? শুধুমাত্র কি মহিলাকে এবং শিশুকে বা এরকম কোনো ব্যক্তিকে কেনাবেচাকে আটকানোর জন্য তাদের জন্য ইতিবাচক ভূমিকা গ্রহণ করছে, নাকি তার জন্য আইন বানিয়ে আবার আমাদের ভারতবর্ষের সমস্ত রকমের এই স্মাগলিং, আর্ম স্মাগলিং টোটালি ইলিগাল করে দেওয়া হয়েছে? তাহলে এখানে কোর্টের মানে স্টেটের যে ভূমিকা, সেই ভূমিকা শুধু এক পেশে নয়, শুধু ইতিবাচক নয়, ইতিবাচকের সঙ্গে নেতিবাচক ভূমিকাও এর মধ্যে জড়িয়ে আছে। ওই জন্যই তো বলা হয় যে ফান্ডামেন্টাল রাইট শুধু ইতিবাচক নয়, ইতিবাচক নেতিবাচক দুই দিক দিয়ে এটা রাইট। ক্লিয়ার হয়েছে? তোমার ভাবনাটা ভুল নয়, কিন্তু সেই ভাবনাটা আংশিক ঠিক। সম্পূর্ণ চিন্তা করো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। রাইট টু কনস্টিটিউশন বইয়ে না এইভাবে দেওয়া আছে যে মৌলিক অধিকারে ঋণাত্মক ধনাত্মক ও ঋণাত্মক দুটি দিকই আছে। কিছু মৌলিক অধিকার রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কার্যকলাপকে সীমাবদ্ধ করে, আর কিছু আবার ব্যক্তি নাগরিকের সুযোগ সুবিধা বৃদ্ধি করে। হ্যাঁ, রাষ্ট্রকে কোথাও কোথাও আমাদের মৌলিক অধিকার এনজয় করা থেকে যাতে আটকাতে না পারে। যেমন রাইট টু ইকুয়ালিটি, যে রাইট টু ইকুয়ালিটি সরকার কি করতে পারবে না, কাউকে স্পেশাল সুযোগ সুবিধা দিতে পারবে না, এক্সেপ্ট তাহলে সেটা ইয়ে হচ্ছে, সেটাকে, হ্যাঁ সেটাকে অবশ্যই আমরা এটাকে নেগেটিভ অ্যাক্টিভিটি, সেটা পজিটিভ। হ্যাঁ, রাষ্ট্র যেহেতু আমাদেরকে সেই বাতাবরণ তৈরি করে দিচ্ছে, তো আমাদের রেসপেক্ট তো ওটা পজিটিভ। এটা নেগেটিভ কেন বলবো স্যার, এটা পজিটিভ। তাই তো বলছি যে রাষ্ট্র আমাদের রেসপেক্ট যেহেতু আমাদেরকে অধিকার এনজয় করাচ্ছে, তাই অবশ্যই এটা একটা পজিটিভ রাইট। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 13, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ এম্পাওয়ার আ সিটিজেন বলে অপশন দেওয়া আছে। ভোট ইন ইলেকশন, মুভ কোর্ট ইফ রাইটস ভায়োলেটেড, কন্টেস্ট ইলেকশন, আর গেট ফ্রি এডুকেশন। এটা কোন আর্টিকেলের কোন ক্লজে বলবে? কি হবে आंसर? বি নাম্বার। এটা বি হবে, অপশন বি হবে। অপশন বি। আর্টিকেল কত হবে? 32। কোন ক্লজে আছে? ক্লজ 1 আমরা ডিমান্ড করতে পারি, আর কোর্ট স্টেপ নিতে পারে, সেটা ক্লজ 2। কোর্ট যে 5 রকমের ডিউটি ইস্যু করবে, ওটা ক্লজ 2। মৌলিক অধিকার কোন দেশের সংবিধান? স্যার হেভিয়াস কর্পাসের কথা বলছিলেন না, ক্লজ 1 এ আর্টিকেল 32 এর দুটো ক্লজ আছে, একটা ক্লজ 1, একটা ক্লজ 2। তুমি ক্লাস পড়ার কথা এবং নোটস এর মধ্যে থাকার কথা। আর্টিকেল 32 ক্লজ 1 এ বলা আছে যে উই ক্যান গো টু কোর্ট এন্ড ডিমান্ড ফর রিটস বিকজ অফ আওয়ার ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। আর ক্লজ 2 বলে কোর্ট ক্যান ইস্যু 5 টাইপস অফ রিটস, নট অনলি হেভিয়াস কর্পাস, অল টাইপস অফ পাঁচটা যেটা রয়েছে। হ্যাঁ, 5টা ডিউটি ইস্যু করতে পারে, শুধু হেভিয়াস কর্পাস না। ওকে, ঠিক আছে। Fundamental rights are borrowed from which country? Which constitution? ইউএসএ। ইউএসএ স্যার। ইউএসএ। কোন ইউকে থেকে কিছু নেওয়া আছে মৌলিক অধিকারে? হ্যাঁ স্যার, নেওয়া আছে। কি কি নেওয়া আছে? আইনের দৃষ্টিতে সাম্য, এটা তো নেওয়া আছে। আর ইকুয়ালিটি বিফোর ল, এস্টাবলিশড বাই ল। আইনের দৃষ্টিতে রিটটা নেওয়া আছে। আর কে বললো এস্টাবলিশ বাই ল এটা ইউকে থেকে নেওয়া আছে? কে বললো এস্টাবলিশ বাই ল ইউকে থেকে নেওয়া না জাপান থেকে নেওয়া? প্রসিডিউর এস্টাবলিশ বাই ল সেকেন্ড ফর দেখতে জাপান। পাচ্ছি না আমার এখানে সবাই দেখতে পাচ্ছে না? স্যার। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। বাকিরা কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বাকিরা শুনতে পাচ্ছ না? হ্যাঁ
স্যার শোনা যাচ্ছে কিন্তু একটু ব্রেক করছে, কিন্তু শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমি কান্ট্রির বাইরে থেকে ক্লাস নিচ্ছি তো এরকম break স্যার আসছে। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু আমি যে শুনতে হ্যাঁ, পাচ্ছি শোনা বলছি, যাচ্ছে। সেটা তোমার তুমি কথা শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে। তো স্যার ওইটা স্ক্রিন শো ইউকে থেকে নেওয়া হয়েছে তো মৌলিক অধিকারে। মৌলিক অধিকার ইউকে থেকে নেওয়া হয়নি, মৌলিক অধিকার ইউএসএ থেকে নেওয়া হয়েছে, কিন্তু মৌলিক অধিকারের কিছু না, বিষয়, মৌলিক অধিকার ইউএসএ থেকে নেওয়া হয়েছে স্যার। কিছু জিনিস আছে যেগুলো ইউকে থেকে নেওয়া হয়েছে, যেটা স্যার আমি আপনি বললাম বললেন একটু না আগে। আর কিছু নেওয়া হয়েছে ইউকে থেকে। স্যার ওই কোশ্চেনটার অ্যান্সার কি বললেন? ইউএসএ বলেছি, আর তুমি যেমন 14.1 বললে তেমনি আমি আর একটা সংযোজন করেছি রিট, এই দুটো ইউকে থেকে নেওয়া। আর কেউ একজন ভুল করে প্রসিডিউর এস্টাবলিশ বাই লটাও বলছিল ইউকে থেকে, সেটা আমি বলেছিলাম এটা জাপান থেকে নেওয়া, এটা ইউকে থেকে নেওয়া নয়। নেটওয়ার্কে স্যার সমস্যা হচ্ছিল, শুনতে পাচ্ছিলাম না। সেটাই বললাম আমি যে আমি নেপাল থেকে ক্লাস নিচ্ছি তো এই জন্য ডিস্টার্ব স্যার এখানে নেটওয়ার্কটা ভালো। বলো। স্যার হ্যাঁ, ডিউ প্রসেস অফ ল ওটা হচ্ছে ছটি। ইউএসএ থেকে নেওয়া। ডিউ প্রসেস অফ ল ইন্ডিয়াতে নেই, যদিও নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। যদি ডিউ প্রসেস অফ ল নিয়ে কোনো কথা ওঠে যেটা কোন দেশ থেকে নেওয়া, যদিও নেওয়া নয়, আবার বলছি ইন্ডিয়াতে এটা নেই, তাহলে এটা হচ্ছে ইউকে থেকে ইউএসএ থেকে নেওয়া বলতে ডিউ প্রসেস অফ ল। মানেগুলো আমি ডিফাইন করে দিয়েছিলাম সুন্দর করে, কার কোনটা মিনিং ক্লাসে। হ্যাঁ স্যার, একটা আইন নির্দিষ্ট পদ্ধতি আর একটা হচ্ছে আইনের যথাবিহিত পদ্ধতি। এক্স্যাক্টলি, একটা হচ্ছে জাস্ট ফেয়ার এন্ড রিজনেবল চেকিং করে, আর একটা হচ্ছে যা বলা আছে সেই অনুযায়ী। নেক্সট কোশ্চেন নাম্বার 15, টোটাল নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস আর প্রেজেন্ট কি হবে? এটা ইজি কোশ্চেন, সবাই বলতে পারবে। 6। রাইট গুলো বলো উইথ আর্টিকেল। স্যার রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18। ওকে, রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়েশন। আর্টিকেল রাইট এগেইনস্ট ওকে, নেক্সট 19 থেকে 22 স্যার। রাইট নেক্সট আচ্ছা, এক্সপ্লয়টেশনটা হচ্ছে স্যার 23 থেকে 24। ওকে, নেক্সট রিলিজিয়াস ধর্মীয় স্বাধীনতার অধিকার স্যার 25 থেকে 28। ভেরি গুড। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 29 থেকে 30। রাইট। আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32। আর স্যার যেটা রাইট টু প্রপার্টি ছিল সেটা আর্টিকেল 13 এ ছিল, ডিলিটেড হয়েছিল 44 অ্যামেন্ডমেন্ট এ 1978। 308 এ শিফট হয়ে গেছে অ্যাজ এ লিগ্যাল রাইট। So let's go next. Question number 16. Which Part article 12. ensure freedom of religion? 25 বি নাম্বার। So freedom of religion is basically 25 to 28, but এখানে একটা আর্টিকেল মানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট আর্টিকেল, that is 25 is mentioned. বাকি আর্টিকেল গুলো কি আছে I think জানো, 21, 27 and 20. Which are right was removed from fundamental right by 44 amendment. এখন যেটা ডিসকাশন হলো রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি কোন আর্টিকেলে ছিল, কোন আর্টিকেলে শিফট হয়েছে, আর কি এখানে এই 44 amendment একটা আর কি বাদ গেছে? স্যার ফ্রিডম টু প্রপার্টিও বাদ গেছে অ্যাকশন। ফ্রিডম টু প্রপার্টি আর্টিকেল 31 এ ছিল স্যার, সেটা 19 এর স্যার এটা 19 ক্লজ 1। 31 ছিল স্যার। 19 এ হ্যাঁ এটা স্বাধীনতার সম্পত্তির স্বাধীনতা বলে যেটা ছিল সেটাও বাদ চলে গেছে, এটা কোথাও শিফট হয়নি, এটা পুরোপুরি বাদ। আর এটা লিগ্যাল রাইট টু প্রপার্টি হিসাবে এটা শিফট হয়েছে 300 তো স্যার 300 এতে। টোটালটাই হচ্ছে 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। সেই সময় মোরারজি দেশাই হচ্ছে প্রধান। 300 এতে গেছে তখন রাইট টু প্রপার্টিটা লিগ্যাল রাইটটা। হ্যাঁ, নেক্সট চলে আসবো, জরুরি অবস্থায় কোন অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার স্থগিত করা যায়? 3 নাম্বার 359 স্যার। আর এই কোশ্চেনটা যদি বলতো যে জরুরি অবস্থায় কোন অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার আপনা আপনি স্থগিত হয়ে যায়, মৌলিক অধিকার কোন একটি পার্টিকুলার মৌলিক অধিকার আপনা আপনি স্থগিত হয়ে যায়? 32 স্যার। সরি স্যার 19 স্যার। আর্টিকেল 19 স্যার। কোন আর্টিকেল অনুযায়ী হয়? হয়েছে কোন আর্টিকেল অনুযায়ী? 358 এক্স্যাক্টলি, সেখানে বললাম 359 358। আর কোন দুটো কিন্তু আর্টিকেল? স্যার সেখানে বলা হয়েছে যে কি যেন অভ্যন্তরীণের ক্ষেত্রে সেটা হবে না, যুদ্ধ আর বহিরাক্রমণ হলে হবে। যুদ্ধ আর বহিরাক্রমণ আমাদের ভারতবর্ষে ইমার্জেন্সি জারি হয় দুটো ধরনের কারণ আছে। একটা হচ্ছে এক্সটার্নাল, মানে এক্সটার্নাল
কজে, একটা হচ্ছে ইন্টারনাল কজে। ইন্টারনাল কজের ক্ষেত্রে হবে না। এক্সটার্নাল কজ দুটো হতে পারে, একটা হচ্ছে যুদ্ধ বা বহির আক্রমণ, আর ইন্টারনাল কজ বলতে এখন আর্ম রেবেলিয়ন আছে। তো আর্ম রেবেলিয়নের ক্ষেত্রে হবে না, শুধু যুদ্ধ বা বহির আক্রমণের ক্ষেত্রে হবে। আর আমাদের কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 20 আর 21 নম্বর ধারাকে এর বাইরে রাখা হয়েছে, এই সাসপেনশনের বাইরে রাখা হয়েছে? কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে? স্যার 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আর কোন রিসেন্ট কোন সুপ্রিম কোর্টের জাজমেন্টে আর্টিকেল 21 কে এর বাইরে রাখার কথা সম্মতি দেওয়া হয়েছে, বা এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে বহুদিন পর? 1978 এ হয়েছে, আর সেটাকে এতদিন পরে সুপ্রিম কোর্ট রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে। না, ঠিক করে বলো। পুত্তুস্বামী কেস 2017। পুত্তুস্বামী কেস 2017। ও স্যার গোপনীয়তার অধিকারটা যেটা এক্স্যাক্টলি, স্যার এই কোশ্চেনটা কি যেখানে বলা আমরা বুঝতে ঠিক পারলাম না। রাইট টু প্রাইভেসি ছিল স্যার ওটা। এই যে 20 আর 21 নম্বর ধারায় 44 কমান্ডমেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলেছে যে আর্টিকেল 20 আর 21 নেভার ক্যান বি সাসপেন্ডেড। এই 2017 এ পুত্তুস্বামী কেসেও বলেছিল যে আর্টিকেল 21 নেভার ক্যান বি সাসপেন্ডেড। একই কথা। স্যার ওটা আরেকটা ছিল স্যার, রাইট টু প্রাইভেসি ছিল না স্যার ওটা, যেটা কেস পুত্তুস্বামী। হ্যাঁ, পুত্তুস্বামী কেসটা মেইনলি তো রাইট টু প্রাইভেসি নিয়ে জাজমেন্ট দিয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আর্টিকেল 21 যে সাসপেন্ড করা যাবে না কোনো অবস্থাতে, সেটাও শিলমোহর দিয়েছে। যেটা 44 অ্যামেন্ডমেন্ট একটা বক্তব্য ছিল, তাকে নিয়ে এর আগে কখনো সুপ্রিম কোর্ট আর্গু করেনি, আর এবার সেটাকে এগ্রি করেছে। শুধু আর্গু নয়, এগ্রি করেছে। কারণ এটা তো অ্যাকচুয়ালি এর আগে পার্লামেন্টের অ্যাক্টিভিটির মানে এগেইনস্টে এই আর্টিকেলের উপর ডিপেন্ড করে রায় দিয়েছে, তাই তো স্যার? এই আর্টিকেলের বক্তব্যটাকে শিলমোহর দিয়েছে। যা বলেছিল 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, সেটাকে সম্মতি দিয়েছে কোর্ট। হ্যাঁ, তার উপরে রায় দিয়েছে, সম্মতি দিয়েছে। এক্স্যাক্টলি। নেক্সট ওয়ান, হুইচ বলো। এটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। আরে বলো, আব্দুল বলো কি বলছিল? ওয়ান বাই ওয়ান, আব্দুল বলো। 1978 সালে যেটা মানেকা গান্ধী কেস হয়েছিল, সেটার সঙ্গে কি এটা রিলেটেড করা যাবে? না, সেটার সঙ্গে রিলেটেড না। কারণ মানেকা গান্ধী কেসে আর্টিকেল 21 এর যে ইন্টারপ্রিটেশন, দ্যাট ইজ রিলেটেড উইথ রাইট টু গো অ্যাব্রড। তার সঙ্গে রাইট টু প্রাইভেসি বা এটা সাসপেন্ডেবল নয় এরকম নিয়ে কোনো বক্তব্য মানেকা গান্ধী কেসে হয়নি। ঠিক আছে, চলো চলে আসবো নেক্সট পয়েন্টে। রাইট, এটা বলো, হুইচ ফান্ডামেন্টাল রাইট ইস্যু। না বলো স্যার। এইটার উপর ডিএম জব্বলপুর ভার্সেস শিবকান্ত শুক্লার একটা আছে না, যেটা তো আর্টিকেল 21 হচ্ছে, যেটা সাসপেন্ডেবল একটা আছে তো, যেটার এগেইনস্টেই তো 944 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রুল করলো। যেটার এগেইনস্টেই তো 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলেছে যে আর্টিকেল 20 আর 21 কে বাদ দেওয়া যাবে না। যেটা জবলপুর কেসে বলেছিল বাদ দেওয়া যাবে, তাকে ওভাররুল করে অ্যামেন্ডমেন্ট করেছিল। তাহলে অ্যামেন্ডমেন্ট করলে কোর্ট কি করে? সাধারণত ওটাকে আবার ওভাররুল করে দেয় বা বাতিল করে দেয়। এটার ক্ষেত্রে 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের এই 20 আর 21 কে বাদ দেওয়া যাবে না, এটার এগেইনস্টে আর কোনোদিন কোনো কোর্ট কোনো কথা বলেনি। মানে এটা ভুল না ঠিক কিছু বলেনি। অনেকদিন পরে 2017 সালে পুত্তুস্বামী কেসে আবার এটা নিয়ে প্রশ্ন উঠলে তখন আর্টিকেল 21 যে সাসপেন্ডেবল নয় এটা বলে। তার মানে ওই যে জবলপুর কেসের এগেইনস্টে 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, যেটা নিয়ে কোর্ট আর এতদিন পর্যন্ত কোনো টিপ্পণী দেয়নি, যেটা বহুদিন পরে এসে বললো যে না, ওটা ঠিকই করেছিল, মানে 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বক্তব্যটা ঠিক ছিল। এটাই শিলমোহর দেয়। বুঝে গেছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুইচ ফান্ডামেন্টাল রাইট এনশিওর এভলিউশন অফ টাইটেলস? এ স্যার, রাইট টু ফ্রিডম। ফ্রিডম, ইকুয়ালিটি, ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি। ফ্রিডম কে বললে? ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি। ইকুয়ালিটি। এটা তো 18 এ আছে, তাহলে 18 এ তো মধ্যে কার মধ্যে পড়ছে? রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়ছে। নেক্সট ওয়ান, ইউপিএসসি প্রিলিমস। কে ঘন্টা বাজাচ্ছে তাকে সাইলেন্স করতে বলবো। রাইট টু প্রাইভেসি ইজ রিলেটেড টু হুইচ আর্টিকেল? কি হবে এটা? আর্টিকেল 21 স্যার। এখন এটা নিয়ে জাজমেন্ট হচ্ছিল, সো 21, এটা 21 এর ইন্টারপ্রিটেড রাইটস। রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ইজ গ্যারান্টেড আন্ডার আর্টিকেল স্যার 19 ক্লজ নম্বর। আর যদি বলো যে রাইট টু গো অ্যাব্রড বলতো, যদি বলতো রাইট টু গো অ্যাব্রড বা আউটসাইড অফ দি টেরিটরি অফ ইন্ডিয়া, 21 তখন 21। দুটোর মধ্যে ফারাক কি? রাইট টু লাইফ এন্ড পার্সোনাল। কাদের জন্য অ্যাপ্লিকেবল তার রেসপেক্টে বলো। এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? 19টা অনলি ফর সিটিজেন। অল অনলি ফর 19
এটা অল ইন্ডিয়ানদের, এটা কোথায় সিটিজেনদের জন্য, মানে সিটিজেন অফ ইন্ডিয়ার জন্য বলতে হবে। অল সিটিজেন বলা মানে তো ফরেন সিটিজেনদের বলে দেওয়া, অল ইন্ডিয়ানদের জন্য। আর এইটা হচ্ছে সিটিজেন প্লাস এলিয়েন বোথ, কারণ ভারতবর্ষে কোনো বিদেশে যেতে ওখানে আর যেতে দেবো না তার দেশে, এটা তো হতে পারে না, তাই তাকে রাইট টু গো অ্যাব্রড যেতে দেওয়া হবে। কিন্তু সে ভারতবর্ষের সব জায়গায় চলাফেরা করবে সেই অধিকার তাকে দেওয়া হবে না। তাকে আমরা আটকাতে পারি যে এখানে তোমার যাওয়া হবে না, এই বলে বিদেশিকে আটকাতে পারি আমরা। কিন্তু বিদেশিকে তার ভারতের বাইরে যাওয়া থেকে আমরা আটকাতে পারি না, সে ভারতের বাইরে যেতে পারবে। আচ্ছা, বাদ চলে গেল আবার 22 নম্বর। হুইচ আর্টিকেল ডিলস উইথ দি প্রভিশন অফ ফোর্সড লেবার? 23 স্যার। 23 আমাদের আচ্ছা নেক্সট চলে আসবো। কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস আর অ্যাভেলেবল টু মাইনরিটিস, অনলি মাইনরিটিস। যদি এটা কোশ্চেন দেয় অল মাইনরিটিস ইন ইন্ডিয়া নাকি পার্টিকুলার মাইনরিটিস ইন ইন্ডিয়া, কি হবে आंसर? পার্টিকুলার মাইনরিটিস, অল মাইনরিটি হবে তো, অল আবার পার্টিকুলার হয় না। আমাদের ইন্ডিয়ার রেসপেক্টে শুধুমাত্র 6টা কমিউনিটি মাইনরিটি নয়, আরো অনেক মাইনরিটি রয়েছে। আর ওয়ার্ল্ডের রেসপেক্টে তো শেষই করা যাবে না। তাহলে আমরা সব মাইনরিটিকে মাইনরিটি তকমা দিইনি, পার্টিকুলার 6টা কমিউনিটিকে এখন অব্দি মাইনরিটি তকমা দেওয়া হয়েছে। জৈনকেও 2014 সালের আগে মাইনরিটি বলা হতো না, তাহলে জৈনকে এখন মাইনরিটির মধ্যে ইনক্লুড করেছে। তাহলে অল মাইনরিটি নয়, পার্টিকুলার শুধু মাইনরিটি বলতে হবে। সব মাইনরিটিকে জ্ঞান করা হয় না, শুধু 6টা কমিউনিটিকেই মাইনরিটি দেওয়া হয় এবং ওদেরকে এই সুযোগ দেওয়া হয়, সবাইকে নয়। এখানে অনলি মাইনরিটি হবে। না না না, আমি বলছিলাম যেটা ইন্ডিয়ার মধ্যে যে অল মাইনরিটি, মানে ইন্ডিয়ার মধ্যে তো 6 জনকে মোট মাইনরিটি স্ট্যাটাস দেওয়া হয়েছে, সেটা বলছি। তাহলে ঠিক, মানে সেটা মানে একদমই ঠিক, কিন্তু আমাদের ইন্ডিয়াতে তো কনফুসিয়ানিজমের লোকজন থাকতে পারে, সেই রিলিজিয়নের লোকজন তো আমাদের ইন্ডিয়াতে মাইনরিটি, এবং কনফুসিয়ানিজম হচ্ছে আরেকটা যেটাকে মাইনরিটি দেওয়া নিয়ে তারা সোচ্চার হচ্ছে, কারণ প্রচুর এরকম মানুষজন রয়েছে আমাদের ইন্ডিয়াতে যারা কনফুসিয়ানিজমকে সাপোর্ট করে, কিন্তু তাদেরকে ইন্ডিয়াতে মাইনরিটি তকমা দেয়নি। তাহলে অল মাইনরিটি বলা মানে কিন্তু সেই কনফুসিয়ানিজমের লোকজনকেও ইনক্লুড করে দেওয়া, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে গ্র্যান্টেড না। তো সেই রেসপেক্টেই বললাম যে অল মাইনরিটিস বলা ওই অপশনের মধ্যে যদি এরকম রাখে পার্টিকুলার মাইনরিটিস এন্ড অল মাইনরিটিস, আনসার শুড বি পার্টিকুলার মাইনরিটিস, বিকজ মাইনরিটিস হুইচ আর ইন্ডিকেটেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ মাইনরিটিস ইন ইন্ডিয়া, তাদেরকেই আমরা তকমা দিই, ঠিক আছে, তাদেরকেই এই ছাড়পত্র দেওয়া হয়। কারণ এরকম ক্রিটিক্যাল কোশ্চেন দেওয়ার একটা রেওয়াজ শুরু হয়েছে সব এক্সামে, একটু ভেবে নিয়ে করবে, আনসার ভুল হবে না। রাইট টু এডুকেশন বিকাম আ ফান্ডামেন্টাল রাইট ইন হুইচ ইয়ার? 2002 বি। 2002 আর রাইট টু এডুকেশন as an act in which year? 2010 2009 স্যার। 2009 হবে, কার্যকরী বললে 2010, কার্যকরী বললে 2010। freedom of press is a part of which fundamental right? Article 91A. Clause 1A. Which article guarantees protection in respect of conviction for offense? Article 20 sir. 20 স্যার। 22 কি কি অধিকার দেওয়া হয় তার এগেইনস্টে? কার কার এগেইনস্টে অধিকার দেওয়া হয়? 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে উকিলের। That is 22, not 20. স্যার ওটাকে প্রোটেকশন দেওয়া স্যার, যে ওই উকিল নিতে পারবে, ও নিজের অফেন্স যেটা করেছে তার সেটা প্রমাণ। আরে এটার আনসার তো 20, সেটা তো 22 এর সঙ্গে গুলিয়ে ফেলছো। সেটা তো কোনো ব্যক্তিকে আটক করার বিরুদ্ধে অধিকার, এটা তো আর আটক করার বিরুদ্ধে অধিকার নয়, এটা তো আর্টিকেল 20। আটক করার বিরুদ্ধে অধিকার তো এটা, যার মধ্যে 24 ঘন্টার মধ্যে, সেটা তো এর মধ্যে বলা আছে যে 24 ঘন্টার মধ্যে আটক করা তাকে কোর্টে নিতে হবে। 22 সঙ্গে গুলিও না, এটা আলাদা আর্টিকেল, এটা আলাদা আর্টিকেল। এখানে আনসার 20টা, এটার সঙ্গে এটা গুলিয়ে ফেলছো কেন? এটাই 3টে রেসপেক্ট অধিকার দিয়েছে। কাউকে যদি তোমাকে শাস্তি দিতে হয় তাহলে আইনি পদ্ধতি ফলো করে দিতে হবে, প্রসিডিউর এস্টাবলিশ বাই ল ফলো করে দিতে হবে। একটা হচ্ছে তাকে এক্স পোস্ট ফ্যাক্ট ল দেওয়া যাবে না, ডবল জিওপার্ডির একটা। তাহলে এইবার মনে পড়েছে ডাবল জিওপার্ডি আর নো সেলফ ইনক্রিমিনেশন। আরেকটা নিজেকে নিজের ভিতরে করা যাবে।
সে এবিপি আনন্দের মতো হচ্ছে, যখন কথা বলছে সবাই মিলে বলছে সেই ঘন্টা খানে 24 ঘন্টার মতো, আর যখন কথা বলছে সব চুপ চুপ হয়ে আছে আপনারা। আমি আর কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে থেকে আমাকে খুঁজে বার করতে হচ্ছে কে একটা ভুল কথা বললো, যে সেটাকে নিয়ে আমাকে বলতে হচ্ছে, আর বাকি জায়গায় বিরক্ত হচ্ছে যে আমরা ঠিক বলছি স্যার আমারটা নিয়ে কিছু বলছে না, কারণ তোমাদের রেকটিফাই করার কিছু নেই, তোমরা ঠিক বলছো, ঠিক আছে। আর যারটা যেটা নিয়ে বলছি, কারণ আমার সেটাই কাজ, যে তোমাদের যারা ভুল বলছো ওদেরকে ঠিক করা, যারা ঠিক বলছো ওদেরকে ঠিক করার কিছু নেই, ওদেরকে বারবার বলার দেওয়া উচিত, বা সেটা আমার বারবার দেওয়া হচ্ছে না, কারণ অনেক বেশি ভুল বলছে। আচ্ছা চলে আসবো নেক্সট আর্টিকেল 22, তাহলে এটা নয়, এটা ক্লিয়ার হয়েছে সবাই যারা ভুলভাল বলছিলে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমি। Which writ can be issued to a public official not performing his or her duty? এই কোশ্চেন গুলো সব পেট্রিয়াটিক কোশ্চেন হয়ে যাচ্ছে। ম্যান্ডামাস স্যার, ম্যান্ডামাস। বাকিরা সবাই ঠিক আছে? ম্যান্ডামাস ঠিক বলছো তো? ম্যান্ডামাস স্যার। হোয়াট ইজ হিজ ডিউটি এন্ড হোয়াট ইজ নট, কোনটা তার দায়িত্ব আর কোনটা তার দায়িত্ব নয়, এটা ডিক্টেট করে দেয় ম্যান্ডামাস। দ্য কমান্ড দ্যাট ইজ ইন্ডিকেট কি এটা তার দায়িত্ব আর এটা তার দায়িত্ব নয়। রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন এন্ড ইউনিয়নস ইজ আ পার্ট অফ, ক্লজ বলবে স্যার আর্টিকেল 19 স্যার। ক্লজ বলতে হবে, 19 ক্লজ ক্লজ ক্লজ। সি স্যার, সি। 19 সি এ বি সি স্যার। সি স্যার। 19 ক্লজ সি হবে, সি হবে 19(1) সি। হ্যাঁ, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি এম্পাওয়ার সিটিজেন টু সিক grants from state, appointments in public office, judicial protection of rights, or exemption from taxes. judicial protection of rights. Judicial protection By which document, by which document, which activity, কোন অ্যাক্টিভিটির মাধ্যমে? রিটস এর মাধ্যমে। সো 5 টাইপস অফ রিটস এর মাধ্যমে। চলো পরের প্রশ্নে যাই আমরা। Which of the following rights is available to citizen and not to foreigners? 19 স্যার আর্টিকেল 19 স্যার। বাকিগুলো সবাই এনজয় করছে, শুধু এটা ফরেনারদের জন্য অ্যাভেলেবল নয়, এটা শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য। উই সে কি এক্সক্লুসিভলি এনজয়েড বাই সিটিজেন অফ ইন্ডিয়া। আর্টিকেল 25 কত বছর নিচে শিশুদেরকে নিয়োগ নিষিদ্ধ করে? 14 আর 21 এ কোন আর্টিকেল কোন বাচ্চাদেরকে ইন্ডিকেট করে? এলিমেন্টারি স্যার 6 স্যার। আর 45 নম্বর ধারা? 45 নম্বর ধারা 14 বছরের নিচে স্যার। 0 থেকে 6 45টা। আব্দুল 14 বছরের নিচেটা তুমি সেই কসমিন কালেরটা বলে দিলে, এই 14 বছরের ছিঁড়ে একদমই ঠিক বলেছো। এখানে এটা ছিল ক্লজ 1 এ তো স্যার, এটা ছিল 0 থেকে 14, এটা মডিফাই করা হয়েছে 2002 বাই 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 86 amendment যেখানে কি করা হয়েছে, যেহেতু এই একই সময় 21 এ আর্টিকেলটাকে অ্যাড করা হয়েছিল, তাই এখানে মডিফাই করে এই 0 থেকে 14 বছরটাকে মডিফাই করে 0 to 6 ইয়ার্স করা হয়, কারণ 6 থেকে 14 বছরের বাচ্চাকে অলরেডি ইনক্লুড করে দিয়েছে আন্ডার আর্টিকেল 21A, ঠিক আছে। 45 এর মধ্যে কিন্তু হ্যাঁ 45 এর ক্লজ 1, কিন্তু ইন জেনারেল যদি 45 কোশ্চেন দেয় ক্লজ দিয়ে দিল না, তখন তুমি যদি 0 থেকে 14 করো, আর যদি কোনো অপশনে 0 থেকে 6 ও থাকে, তোমাকে 0 থেকে 6 করতে হবে স্যার, কারণ 0 থেকে 14 বছরের বিষয়টাকে এখন আর গুরুত্ব দেওয়া হয় না, কারণ অলরেডি 6 থেকে 14 বছরের ইন্ডিকেট করে দিয়েছে। আর 45 এর মধ্যে যে প্রভিশন, যেটার আন্ডারে চাইল্ড কেয়ার এন্ড চাইল্ড প্রোটেকশন দেওয়া হয়, চাইল্ড এডুকেশন দেওয়া হয়, প্রি প্রাইমারি এডুকেশন, দ্যাট ইজ আন্ডার 0 to 6 ইয়ার্স, অন্য কোনো বাচ্চাকে ইনক্লুডেড করা হয়নি তার মধ্যে। ওকে, তাহলে তখন কিন্তু শুধু 45 বলে, ক্লজ বলবে না, শুধু 45 বলবে, তাহলে অবশ্যই 0 থেকে 6 করবে, 0 থেকে 14 করবে, তাহলে ভুল হবে। কারণ এটা ব্যাকডেটেড, যে বিফোর দ্য 2002 যে প্রভিশন, সেই প্রভিশনে 0 থেকে 14 ইয়ার্স ছিল, পরে এই জন্য ক্লজ 1 করে 0 থেকে 6 ইয়ার্সটাকে অ্যাড করা হয়েছে। তাই এখন যদি আর্টিকেল 45 কে বলে 45 এ কি আছে, তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্ডিশনের উপর বেস করে কোশ্চেন করছে, তো সেটাকে 0 to 6 ইয়ার্স করতে হবে, যদি অপশন দুটো থাকে, 0 থেকে 14 আছে, 0 থেকে 6 আছে। আর যদি 0 থেকে 6 নেই, 0 থেকে 14 আছে, 6 থেকে 14 আছে, তখন তুমি 0 থেকে 14 করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। স্যার তাহলে 45 এ এখন বর্তমানে 0 থেকে 6 পর্যন্ত আছে না?
0 থেকে 6 রয়েছে, আর এটার প্রভিশনটাকে ডিম করে দেওয়া হয়েছে। প্রভিশনটা ইলিগাল নয়, বা প্রভিশনটাকে বাদ দিয়ে দেওয়া হয়নি, প্রভিশনটা রয়েছে, কিন্তু এটা ডিম হয়ে গেছে কারণ এটার কোনো অ্যাক্টিভিটি নেই। তো এটা তো অলরেডি এর মধ্যে 6 থেকে 14 কে যুক্ত করে দিয়েছে। তুমি বলো, নিজের সেন্সে বলো, 0 থেকে 14 বছর যদি থাকে, তাহলে 0 থেকে 6 কি এর মধ্যে নেই? আমার বক্তব্য কি? চাইল্ড কেয়ার অ্যান্ড চাইল্ড এডুকেশন। আমি যদি বলি 0 থেকে 14, আমি কি 0 থেকে 6 বলছি না? তাহলে দুটো যদি সমানভাবে আমি রেসপেক্টে ধরি, তাহলে এবার 0 থেকে 6 বলার তো প্রয়োজন নেই, কিন্তু বললো কেন? কারণ এখন এটার উপরেই জোর দেওয়া হয়েছে যে আইসিডিএস স্কিম টোটালি বেসড অন 0 to 6 ইয়ার্স। এখানে 0 থেকে 3 ইয়ার্স এর বাচ্চাদেরকে কেয়ার অ্যান্ড ইমিউনাইজেশন রিলেটেড অ্যাডভাইস দেওয়া হয়, আর 3 to 6 ইয়ার্স এর বাচ্চাকে প্রি প্রাইমারি এডুকেশন দেওয়া হয়। সো দিস ইজ রিলেটেড উইথ প্রেজেন্ট সিনারিও। সো অবশ্যই এখন যদি কোশ্চেন করে, তাহলে অবশ্যই 0 থেকে 6 ইয়ার্সই বলবে। 0 থেকে 14 ইয়ার্স যদি থাকে তবে করতে যাবে, নাহলে পড়বে না। ঠিক আছে, চলো। একটা কোশ্চেনের আনসার করা মানে হচ্ছে শুধু কোশ্চেনে যা ইনফরমেশন তাই, বা বইয়ে কোনো একটা বই লেখা আছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে তোমাকে বুঝতে হবে যে প্রেজেন্টে কি আছে, আজকালকার দিনে কি ধরনের প্রশ্ন দিচ্ছে। প্রশ্ন শুধু নয়, সেই প্রশ্নের উত্তর কি রকম দিচ্ছে, তাহলে তো খুব ভালো হতো। মানে একটা যদি জেনারেল হতো, বিশেষ করে এটা কনস্টিটিউশনে এরকম হয় যে যেখানে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ডাইনামিক পোর্শন, তো সেখানে পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরও চেঞ্জ হয়। আজ থেকে 10 বছর আগে WBCS যখন কোনো প্রশ্নের উত্তর দিত, তাহলে সেই ডেটাগুলো অনেক বেশি সেই সময়কালের প্রেক্ষিতে দেওয়া হতো। আজকে যখন দেওয়া হবে তখন আজকের দিনের প্রেক্ষিতে দেওয়া হবে। প্রতিনিয়ত সুপ্রিম কোর্টের কেস আসছে গুচ্ছে গুচ্ছে, তাতে বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন চলে আসছে। ফলে আজ থেকে 10 বছর পুরনো কোশ্চেনে যা উত্তর ছিল, আজকে গিয়ে 10 বছরের পরে গিয়ে সেই উত্তর কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের কাজ, যারা আমরা পরীক্ষা দিচ্ছি রিসেন্টলি, আমাদের কাজ সেইটাকে ধরা, সেই প্রেজেন্ট কি চলছে সেটাকে ধরা এবং সেই অনুযায়ী কাজ করা। এই জন্য আমি তোমাদেরকে প্রচুর আর্টিকেল শেয়ার করি। আর্টিকেল গুলো এমনি এমনি শেয়ার করি না, ওতে আমার যথেষ্ট এমবি যায়, কিন্তু এমবি যায় তখন হচ্ছে এমবিটা গিয়ে যদি ওখান থেকে তোমাদের ইনফরমেশন গুলো গ্যাদার হয়, সেটা আমার উদ্দেশ্য। কারণ ওখানে প্রত্যেকটা আর্টিকেল রিসেন্ট এই বিষয়গুলোর উপর দেওয়া থাকে। হয়তো এরকম কোন একটা আর্টিকেলের মধ্যে এই আর্টিকেল 21 নিয়ে ডিফাইন করা আছে, বা এই দেখবে অনেক বাচ্চাদের জিনিসপত্র দিয়ে বা ইমিউনাইজেশন দিয়ে রিসেন্টলি একটা আর্টিকেল দেখছিলাম, তো এরকম আর্টিকেল থাকে, ওর মধ্যে এইসব ইনফরমেশন গুলো দেওয়া থাকে। তো এগুলো যদি আমরা রীতিমতো দেখে থাকি, দেখবো ওখানে কোন স্কিমে এই মেনশন করে দিয়েছে যে এই এখন আমরা 0 থেকে 6 ইয়ার্স এর উপর বেস করে গভর্নমেন্ট সমস্ত স্কিম গুলো নিচ্ছে। ওকে স্যার, ওটাই স্যার, বেশি ভাবতে গিয়ে আবার ভুল হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, এটা যদি বেশি পড়তে গিয়ে ভুল হয়, তাহলে সেই ভুলটা সেও কম পড়ে ভুল করার থেকে বেশি পড়ে যদি ভুল করে, তাহলে বলবো ঠিক, ওকে ফাইন, যে আমার স্টুডেন্ট বেশি পড়ে ভুল করেছে। কিন্তু বেশি পড়ে কনফিউজড, বেশি পড়ে যদি কনফিউজড হও, সেটা আবার খুব কনফিউজিং। তার মানে পড়াটা তাহলে ঠিক মতো হয়নি। যদি বেশি পড়ে তুমি যদি ব্যাপারটাকে না বুঝে পড়ো, প্রচুর পড়লে কিন্তু বুঝলে না, তাহলে একটু ভুল হবে। এই জন্য আমি কি বলি, সবসময় কোনো জিনিস পড়ার পরে সেই পড়াটা একটা যাচাই করার জায়গা খুঁজে নেবে। যাচাই করার জায়গা খুব ভালো হচ্ছে তুমি যদি এমসিকিউ প্র্যাকটিস করো, এবং সব থেকে ভালো হয় যদি এমসিকিউ গুলো আমি পড়াচ্ছি, আমি কোশ্চেন করছি, তাহলে সেটা খুব মানে বাজে রকম একটা সিস্টেম হয়। মানে তাহলে আমি যা পড়াচ্ছি, আমি তো কোশ্চেন গুলো থোড়াই আমি তার বাইরে থেকে দেবো, আমি যা পড়াচ্ছি তাই কোশ্চেন দেবো, তাহলে তোমার জানার জ্ঞানটা সীমিত হয়ে থাকবে। তো আমি সবসময় সবাইকে বলি, মার্কেটে প্রচুর বই আছে, তোমরা যে কোনো একটা বই দেখো, গুচ্ছে ওয়েবসাইট আছে যেখানে ফ্রিতে এমসিকিউ প্র্যাকটিস করা যায়, সেখানে প্র্যাকটিস করো। তাহলে আমার কাছে পড়ার পরে প্র্যাকটিস করো, নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ স্যার যেটা পড়িয়েছে তার মধ্যে থেকে কোশ্চেন করতে পারলাম কিনা। এইবার তোমরা কোশ্চেন করতে গিয়ে না পারাটাই শ্রেয়, মানে না পারাটাই স্বাভাবিক। কেন? কারণ আমার পক্ষে সম্ভব নয় 100% জিনিস আমি তোমার একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে করে দিলাম। কেউ যদি বলে যে এরকম আমি করেছি, তাহলে বলবো সে হয়তো মহামানব, আমি তা নই। আমি ওই একটা ফান্ডামেন্টাল রাইট পড়াতে গিয়ে আমি যা পড়াবো তাতে তোমার 80% জ্ঞান হবে। 80% এর পরে তোমার তারপরে 20% জ্ঞান তোমাকে নিজেকে জোগাড় করতে হবে। সেটা বিভিন্ন আর্টিকেল পড়ে হোক, বিভিন্ন এমসিকিউ করে হোক, প্রিভিয়াস এর কোশ্চেন যেমন এখন করাচ্ছি এইগুলো করতে গিয়ে হোক। তো সেটা তোমার করে দেখা যাবে যে 90%, তাও 20% তুমি ওভার করতে পারবে না। দেখবো 80%টা বেড়ে 90% হবে। তাহলে এই 90% যখন পড়লে, এরপরে যদি কিছু জায়গায় কনফিউশন হয়, সেটা তো নিজের প্রেডিকশনের ব্যাপার, কেউ সেটাকে বোধগম্য, কারণ সব কোশ্চেন তার ডেটা দিয়ে নয়, এই সবটাই হচ্ছে ডেটা। বাকি 10% হচ্ছে নিজের বুদ্ধি, নিজের জ্ঞানগম্য ইউজ করে আনসার দেওয়া। ফলে এইবার সেটা তো পার্সন টু পার্সন ভ্যারি করবে।
বুঝতে পারলে? তো ফলে এইভাবেই পড়া উচিত। তাই প্রচুর পড়ো, ঠিক আছে, পড়ার পর একটু কোশ্চেন আনসার প্র্যাকটিস করলে নিজেই বুঝতে পারবে যা পড়েছো সেই অনুযায়ী কোশ্চেনের আনসার দিতে পারছো কিনা। ওটাই তোমাকে বলে দেবে যে তোমার পড়াটা ঠিক আছে কিনা। ওকে আব্দুল, হ্যাঁ স্যার। চলো পরের প্রশ্নে যাই আমরা। এটা আনসার নিশ্চয়ই বলে দিয়েছি, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম ডাজ নট ইনক্লুডস ফর ফ্রিডম টু প্রফেস, কনভার্ট, ফেসিলিটি, প্র্যাকটিস আর প্রোপাগেট। ফ্রিডম ডাজ নট ইনক্লুড, আচ্ছা ফ্রিডম টু প্রফেস এর মধ্যে রয়েছে, প্রোপাগেশন তো রয়েছে ওর মধ্যে। আর্টিকেল 25 এর মধ্যে প্রোপাগেশন, রাইট টু ফ্রিডম টু প্র্যাকটিস, প্রপাগেশন, প্রফেস তিনটেই হ্যাঁ। আছে। কনভার্ট ফোর্সফুলি এটা নেই। এইটা নেই, অপশন বি হচ্ছে রাইট। আর আমি বারবার তুমি যে বি বলছিলে আমি ডি শুনছিলাম, যাই হোক তাহলে তুমি বুঝতে পেরেছো। চলো ডি রাইট আনসার হচ্ছে ফ্রিডম টু কনভার্ট ফোর্সফুলি। চলে আসবো নেক্সট ওয়ান। আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড বাই হুইচ আর্টিকেল? কি হবে আনসার? এর উপর বেস করে যে আইন তৈরি হয়েছে সেই আইনটা কত সালে তৈরি হয়েছে? 1955, তারপর 1976। কার উপর বেস করে? এটা তৈরি হয়নি 76টা, মডিফাই হয়েছে 1976 এ, মডিফাইড, নট দ্য ক্রিয়েটেড। এটা আগে নাম ছিল আনটাচেবিলিটি প্রহিবিশন অ্যাক্ট, এখন নাম হচ্ছে সিভিল রাইটস প্রোটেকশন অ্যাক্ট। এটা কার উপর বেস করে হয়েছে? 1955 সালে যে আইনটা তৈরি হলো রাইট আনটাচেবিলিটি বন্ধ করার জন্য, কোন আর্টিকেলের উপর বেস করে এটা তৈরি হয়েছে? না স্যার বিবাহ আর্টিকেল 35 এর উপর বেস করে, যেখানে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইট গুলোকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করার জন্য পার্লামেন্ট আইন তৈরি করতে পারে, যার উপর বেস করে রাইট টু এডুকেশন অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট, এগুলো সব তৈরি হয়েছে। রাইট টু প্রপার্টি ইজ নাও, জানো এটা তোমরা? লিগ্যাল রাইট। লিগ্যাল রাইট। 35 এ তো বলা হয়েছে কিছু মৌলিক অধিকার সরাসরি প্রযোজ্য, আবার কিছু মৌলিক অধিকার সংসদীয় আইন দ্বারা প্রযোজ্য। হ্যাঁ, তাহলে সেই যেগুলো হচ্ছে আইন করে তৈরি করবে সেগুলো হচ্ছে এই রকম আইন। যেমন হচ্ছে কোনো একটা ফান্ডামেন্টাল রাইট রয়েছে ইমপ্লিমেন্ট, যেটাকে বিটারমেন্ট করে এস্টাবলিশ করার জন্য সরকার কি করছে? আইন তৈরি করে দিচ্ছে। তো পার্লামেন্টকে সেই অথরিটি দেওয়া হয়েছে যার থ্রু দিয়ে এই আইনগুলো তৈরি করেছে। ওকে, তাহলে এটা হচ্ছে লিগ্যাল রাইট টু প্রপার্টি। এটা তোমরা জানো আর্টিকেল 31 শিফট হয়ে লিগ্যাল রাইট টু হয়ে গেছে আন্ডার 300 এ। এটা বলো স্যার, বলছি লিগ্যাল রাইটটা এখন 300 এতে আছে তো? 300 এতে আছে, পার্ট 12 এ। হুইচ ফান্ডামেন্টাল রাইট এনশিওর ফেয়ার ট্রায়াল এন্ড লিগ্যাল এইড? কি হবে? ফেয়ার ট্রায়াল এন্ড লিগ্যাল এইড 22 নম্বর। 22 সো আর্টিকেল 20 এর মধ্যে হচ্ছে ফেয়ার ট্রায়াল, সাহায্য এরকম মনে করতে পারেন legal aid that is under article 22. So article 22 এর আন্ডারে হচ্ছে লিগ্যাল এইড এর কথা বলেছে, এবং ফ্রি ট্রায়াল এটা বেসিক্যালি এর উপরে বেস করে যেমন বলেছে তেমন একই সঙ্গে হচ্ছে 39 এ আর্টিকেলও রয়েছে, কিন্তু একই রকম কোশ্চেন একটু দিয়ে দিতে পারে যে এই লিগ্যাল এইড এর কথা সংবিধানে আর কোথায় আছে। তো 21 হবে না? এটা হচ্ছে 21 এর ইন্টারপ্রিটেড রাইটও, 21 এর ইন্টারপ্রিটেড স্টেটমেন্টও এটার উপর বেস করে আর্টিকেল 39 এ তৈরি হয়েছে, সেটাও এর উপর বেস করেই। সো এখানে হচ্ছে ন্যায় বিচার, আইনি সাহায্যের অধিকার কোন মৌলিক অধিকারের উপর দেওয়া হয়েছে? স্যার এখানে তো অ্যানসারটা তো 21ই হওয়া উচিত তাহলে। ন্যায় বিচার হচ্ছে আইনি সাহায্য, আর্টিকেল 21। ট্রায়াল এন্ড লিগ্যাল এইড, স্পিডি ট্রায়াল, এগুলো তো সব 21এই আছে। ফেয়ার ট্রায়াল নেই, স্পিডি ট্রায়াল আছে। স্পিডি ট্রায়াল এন্ড ফেয়ার ট্রায়াল ইজ নট কানেক্টেড অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা আমি ডাউটফুল করে রাখলাম, এটা পরে আমি দেখে আনসার দেব। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এটা হচ্ছে নেটের প্রশ্ন 2020 দেখে আনসার দেব। চলো ইউপিপিএসসি এটা বলো, হুইচ আর্টিকেল প্রোটেক্টস এগেইনস্ট ডাবল জিওপার্ডি? এটা স্যার সি নাম্বার স্যার। 20 ক্লজ 2। আর্টিকেল 20 ক্লজ 2। ক্লজ 1 হচ্ছে রাইট এক্স পোস্ট ফ্যাক্ট ল এগেইনস্ট এক্স পোস্ট ফ্যাক্ট ল, ক্লজ 3 হচ্ছে
রাইট এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন, এটা হচ্ছে ক্লজ 2। রাইট টু ইনফরমেশন ইজ এটা কি হবে? রাইট টু ইনফরমেশন কি? ফান্ডামেন্টাল রাইট। কার উপর রাইট টু ইনফরমেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট। আর্টিকেল 21 ফান্ডামেন্টাল রাইট। 21 এ হচ্ছে ইন্টারপ্রিটেড রাইট, আর আর এটার উপর কোনো আইন নেই, এটা লিগ্যালিটি দেওয়া হয়েছে কোন অ্যাক্টে? ওই তো 2005 এর মনে হচ্ছে রাইট টু ইনফরমেশন। স্যার 2005 এর যেটা হচ্ছে ইনফরমেশন রাইট টু ইনফরমেশন লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হয়েছে, দ্যাট ইজ। 5 না 6 সরি। আর ফান্ডামেন্টাল রাইট কার উপর বেস করে বা কোন আর্টিকেলে, যদি বলছে যে ফান্ডামেন্টাল রাইট ইজ আ রাইট টু ইনফরমেশন, সো রাইট টু ইনফরমেশন এটা কোন আর্টিকেলে ইন্ডিকেট করা আছে? 19 স্যার আর্টিকেল 21 এর ইন্টারপ্রিটেড রাইট এটা। আর কার উপর বেস করে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 এ তৈরি হয়েছে? 19 না স্যার 19 এর উপর আর্টিকেল 19। কিভাবে 19 এর সঙ্গে কানেক্টেড এটা বলো কেউ একজন? একজন বলবে, হ্যাঁ? আমাকে শুনতে হবে। কেউ একজন বলো 19 এর সঙ্গে কিভাবে কানেক্টেড রাইট টু ইনফরমেশন? কারোর জানা নেই? স্যার এটা যত সম্ভব ওই মামলার একটা রায় আছে 19 আর 21 হচ্ছে কি একে অপরের সাথে যুক্ত। রাইট 19 নম্বর আর্টিকেলে কি আছে? বাক স্বাধীনতার অধিকার দেওয়া আছে। সো বাক স্বাধীনতার অধিকারের মধ্যে আমার গভর্নমেন্টের কোনো বক্তব্য বা গভর্নমেন্টের কোনো অ্যাক্টিভিটির সমালোচনা আমি করতে পারি। তাহলে সেই সমালোচনা করতে গিয়ে আমার কাছে যদি ইনফরমেশন আধখাপচা থাকে বা ইনফরমেশন ঠিকঠাক না থাকে, তাহলে আমি আমার বাক স্বাধীনতার অধিকার ঠিক ঠিকভাবে এনজয় করতে পারবো? এইটা তো সম্ভবত স্যার ওই গোপালন মামলায় কোনো রায় দিয়েছিল, একে গোপালন। সো এটা হচ্ছে ওই জন্য আর্টিকেল 19 এর উপর বেস করে তৈরি হয়েছে। সো এখানে রাইট টু ইনফরমেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইটই বলতে হবে, যদিও এটা কিন্তু লিগ্যাল রাইটও। ঠিক আছে, যদি বোধ থাকতো বোধ করতে। আচ্ছা, এটার আনসার 21 হবে। এটা হচ্ছে ইন্টারপ্রিটেড রাইট হিসেবে 21 নট 22। আর সেই সঙ্গে আর্টিকেল 39 এতে দেওয়া আছে, 22 হবে না। ঠিক আছে, ইন্টারপ্রিটেড রাইট 21 হবে। হ্যাঁ স্যার। চলো পরের প্রশ্ন যাই। ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। স্যার এটা যদি অপশনে লিগ্যাল, স্যার ওটা তো লিগ্যাল রাইট যদি থাকে অপশনে, লিগ্যাল অপশনে লিগ্যাল রাইটস যখন আছে সেখানে ফান্ডামেন্টাল রাইটস করলাম কেন? এর আগের কোশ্চেনটা স্যার, কারণ ওখানে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ফান্ডামেন্টাল রাইটের উপর বেস করে লিগ্যাল রাইটটা তৈরি হয়েছে। লিগ্যাল রাইট আগে ছিল না ফান্ডামেন্টাল রাইট ছিল? ফান্ডামেন্টাল রাইটকে ইমপ্লিমেন্ট করার জন্য হচ্ছে লিগ্যাল রাইটকে ইনক্লুড করা হয়েছে। লিগ্যাল রাইট বললে ফান্ডামেন্টাল রাইটকে ইনক্লুড করা হচ্ছে না, কিন্তু ফান্ডামেন্টাল রাইট বললে সেই ফান্ডামেন্টাল রাইটের উপর বেস করে তো লিগ্যাল রাইটটা গ্র্যান্টেড হয়েছে। তো সেজন্য ওখানে যেহেতু রাইটটা মেনশন করা আছে, তাই অবশ্যই তোমাকে ফান্ডামেন্টাল রাইট বলাটাই বেটার আনসার হবে। ওকে, এটা কি হবে? ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, ইজি কোশ্চেন, সবাই জানো। 16 হবে। চলো নেক্সট ওয়ান, secularism in India is ensured through B sir. আর্টিকেল 25 to 28। যদি একটা আর্টিকেল বলতে কোন আর্টিকেল বলতে? 25 না 26 না 27 না 28? 25 স্যার, 25। Fundamental right is suspended during Emergency sir. emergency. Which fundamental right prohibits discrimination can grounds religion, race, caste, sex, and 15
আর্টিকেল 50 আর এই কথাগুলো আর কোনো আর্টিকেলে বলা আছে সংবিধানে, বা ম্যাক্সিমাম এই কথাগুলো বলা আছে কোথাও? আর কোথাও? 25-এ 325, রাইট 325 স্যার। রাইট। Which article protects individuals from self-incrimination? স্যার বি স্যার। 20 clause 3. Right to education is available to children between the age of আবার কি হলো, নেটওয়ার্ক ডিস্টার্ব? বি 6 থেকে 14। 6 থেকে 14 বি। Next one, 6 থেকে স্যার। the writ quoranto is related to স্যার এ নাম্বার। illegal detention আছে unlawful authority in public office. Option B, option B. অপশন বি স্যার। আনলফুল অথরিটি ইন পাবলিক অপশন বি unlawful authority in public office, যার ফলে তাকে কোয়াস করে দেওয়া হয় সেই পোস্ট থেকে। Next one, right to freedom include how many freedoms under Article 19? কতগুলো স্বাধীনতা? 6 স্যার। 6 ছয় ধরনের। আগে 7 ধরনের ছিল, এখন একটা কমে গিয়ে 6 ধরনের হয়ে গেছে। সম্পত্তি অধিকার ন। ফান্ডামেন্টাল রাইট কোন পার্টে আছে? এটা আমরা রিপিট কোশ্চেন আছে, একটা নেটের ফান্ডামেন্টাল রাইট আর ইন্সপায়ার্ড ফ্রম কার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে? আমেরিকান বিল অফ রাইটস। আমেরিকান বিল অফ রাইটস। আর আমেরিকান বিল অফ রাইটস ছাড়া আর কার দ্বারা ইন্সপায়ার হয়েছে? ইউ নো হিউম্যান রাইটস 1948। The United Nations Declaration of Human Rights 1948. Which article protects 27, religious institution from taxation? 27 27। Which right is not suspended during national emergency? আর্টিকেল 2021 2021 সি। How many articles are there under fundamental rights? মানে এখানে Six. আবার ক্যাজুয়ালি করে দিয়েছে, ছটা। এটা ছয় হবে। কত পিন মিশে যাচ্ছে কোন আর্টিকেল কতটি 20 অনুচ্ছেদ স্যার বুঝতে পারলাম না। আরে ওটা তো ইংরেজিটা দেখো, আর্টিকেল বলতে ওখানে রাইটই বলেছে, সবাই আর্টিকেল বলেছে, আর্টিকেল বলতে রাইটই বলেছে। which article there are fundamental rights? How many articles are there under fundamental rights? আর্টিকেল বলতে এখানে কত ধরনেরই বলছে, ঠিক আছে? কতগুলো আর্টিকেল ধরে 12 থেকে 25 বলতে হবে, এটা অপশন নেই। ও ডব্লিউবিসি এর ভুলভাল স্টেটমেন্ট সেন্টেন্স গঠন করে, অসুবিধা নেই, না করলে এবার আমরা অবাক হয়ে যাবো। এটা তো এর আগে বললে একটা আর্টিকেল 20+2 এর উপর কোশ্চেন ছিল, এরকম একটা কোশ্চেন ডাবল জিওপার্ডি মানি জিজ্ঞেস করছে। বি স্যার। অপশন বি। বি হবে বি। বি এ আর বি এর মধ্যে কি ফারাক? শুধুমাত্র ওখানে সিভিল অফেন্সের কথা বলছে, সিভিল অফেন্স বলা আছে, অল অফেন্সের কথা বলছে। মানেকা গান্ধী বনাম ভারত কেন্দ্র বাংলাটি কোন? 21 এই যে বাংলাদেশ 21 ইউনিয়ন অফ ইন্ডিয়া মানে ভারত, আর্টিকেল 21। ভারতীয় ইউনিয়ন। 21 কি হবে এটা? 21, যেখানে রাইট টু গো অ্যাব্রড কে ইন্ডিকেট করা হয়েছে অ্যাজ ফান্ডামেন্টাল রাইট। রাইট টু লাইভ ইন পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট ইজ আ পার্ট অফ আর্টিকেল 21 স্যার এ। বাকিরা প্রথমে বলছিলে, তোমরা অনেকেই বলছিলে, তার মধ্যে কেউ একজন বলেও ছিল এটা দূষণ মুক্ত অবস্থায় থাকা। পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি কেস রিলেটেড টু হুইচ রাইট? স্যার রাইট টু লাইভলিহুড। রাইট টু লাইভহুড এ স্যার। রাইট টু লাইভহুড, এটাকে কার ইনক্লুড করা হয়েছে? আর্টিকেল 21 এর ইন্টারপ্রিটেড রাইট করা হয়েছে। হুইচ রিট প্রভিডস আ লোয়ার কোর্ট টু ট্রাইব্যুনাল ফ্রম এক্সিডিং ইটস জুরিসডিকশন? স্যার হেভিয়াস কর্পাস। না স্যার প্রভিশন। কি হেভিয়াস কর্পাস কোর্ট কি তোমাকে ধরে রেখে দিয়েছে নাকি থানার মধ্যে? কোর্ট আবার হেভিয়াস কর্পাস কি করে নেবে? কোর্ট বলেই তো না না ট্রাইব্যুনাল ভুল বলেছেন স্যার। কি হবে এটা বলো? প্রভিশন। এটা প্রহিবিশন হবে বি। তার এক্টের বাইরে কাজকে আটকানো হয় এবার বি স্যার। Which writ can be issued against illegal detention?
অবৈধ এটা আটক স্যার আটকায় এইবার হচ্ছে হেভিয়াস কর্পাস। কাউকে আটক Habeas করে corpus, রাখলে তখন হচ্ছে habeas corpus, sir. হেভিয়াস কর্পাস। নাও which fundamental right protects students from discrimination in education due to religious base? এটা স্যার এটা শিক্ষা এটা কর্ণাটকা হাইকোর্টের এগেইনস্টে গিয়ে সুপ্রিম কোর্ট ইলিগাল বলে ডিক্লেয়ার করে কর্ণাটকের হাইকোর্টের রায়কে। কি হবে? আর্টিকেল 25 তোমাকে সাম্যতা দেয়? এটা আর্টিকেল 14 হবে রাইট টু লাইফ কি বললো সেটা ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আর্টিকেল 14 কে জ্ঞান করে। এখানে তো আবার ভালো করে বোঝো, তোমার স্কুলে বিভিন্ন জন বিভিন্ন ধর্মীয় পোশাক পরে আসতে চাইছে, এটাকে কি হচ্ছে এই বৈষম্য থেকে শিক্ষার্থীকে রক্ষা করবে। তাহলে সবাই সমান, এটাকেই প্রোটেক্ট করা হবে। তাহলে সবাই সমান, আমার এটা সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, আমি এখানে সবাইকে সাম্যতা দেব। সাম্যতা দিতে গেলে আমি ওরকম ভাবে স্কুলের ড্রেস কোড আছে, এই ড্রেস কোড ফলো করতে হবে। তাহলে সেটা কি কাকে ইন্ডিকেট করবে? ইকুয়ালিটিকে ইন্ডিকেট করবে। কিন্তু তোমার যদি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা ধর্মীয় পোশাক পরতে দিত, তাহলে বলতে পারতে হ্যাঁ এটা 25 ফ্রিডম অফ রিলিজন। এখানে তো তা বলছে না, বলছে ধর্মীয় পোশাকের কারণে শিক্ষায় বৈষম্য। ধর্মীয় পোশাক কি করছে? শিক্ষায় বৈষম্য করছে। কারণ কেউ বিভিন্ন রকম ড্রেস পরে আসছে, কেউ নর্মাল ড্রেস পরে আসছে, কেউ স্কুলের ড্রেস পরে আসছে, কেউ স্কুলের ড্রেসের সঙ্গে অন্য পোশাক পরে আসছে, কেউ গলায় গেরুয়া মাফলার পরে আসছে। সো দিস ইজ ইলিগাল। কেন ইলিগাল? কারণ আমাদের ইকুয়ালিটি বিফোর ল এর কথা বলা হয়েছে। তাই এখানে ডিসক্রিমিনেশন বন্ধ করা হচ্ছে ইকুয়ালিটির মাধ্যমে, ইকুয়ালিটিকে এস্টাবলিশ করার জন্য। দ্য ইস্যু এটা কি আইনের সঙ্গে জড়িত হচ্ছে কিছু? ওখানে তো ইকুয়ালিটি বিফল মানে আইনের দৃষ্টিতে সাম্য বলছে, তো এখানে ধর্মীয় পোশাকের সঙ্গে আইনের কি সম্পর্ক? ইকুয়ালিটি বিফল ল কি শুধু আইনের সাম্যতার কথাই বলে? ইকুয়ালিটি বিফল ল রুল অফ ল এর কথা বলে না? আইনের অনুশাসন বলে। হ্যাঁ, আইনের অনুশাসন কি শুধু আইনকে ইন্ডিকেট করে, মানে ল কে ইন্ডিকেট করে? আইনের অনুশাসন তো একটা কনসেপ্ট। তুমি তো পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট, সমতাকে ভায়োলেট করছে, সমতার এগেইনস্টে যাচ্ছে। হ্যাঁ এটা সাম্যতার কথা বলে। এটা কেন শুধু আইনের কথা বলবে? এখানে আইনের অনুশাসন কি শুধু আইন বলে? আইনের অনুশাসন দেশের সংবিধান আইন। আইন বলতে তো শুধু লিগাল আইন মানে তৈরি করা আইন আইন নয় তো। আইন মানে তো যে কোনো ধরনের নিয়ম কানুন আইন। ইন্টারন্যাশনাল ল আইনের মধ্যে পড়ে। ইন্টারন্যাশনাল ল রুল অফ ল কনসেপ্টকে ফলো করে। তাহলে কি ইন্টারন্যাশনাল ল শুধুমাত্র আইন যেগুলো আছে সেগুলোই রুল অফ ল? তাই হয় নাকি? আইনের শাসন মানে যেটা সাংবিধানিক, যেটা আইনগতভাবে ঠিক, যেটা নিয়ম কানুন গতভাবে ঠিক, যেটা রীতিরেওয়াজ গতভাবে ঠিক। তাহলে এখানে আইনের অনুশাসন বলতে সেই কনসেপ্টকে বলা হয়েছে যে কনসেপ্টের মাধ্যমে সাম্যতাকে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে এখানে রুল অফ ল সাম্যতাকে ইন্ডিকেট করার কথা বললে এখানে কোনো আইন কেন হবে? যে আইনের মাধ্যমে ইমপ্লিমেন্ট তো করার কথা বলেনি। তাহলে তুমি উল্লেখ করতো যে অমুক আইনে বলা আছে সাম্যতার কথা, স্কুলে সবাইকে ড্রেস পরে যেতে হবে, তাই বলতো। তা তো বলেনি, বলেছে রুল অফ ল এর উপর বেস করে। রুল অফ ল ইজ এ ব্রড কনসেপ্ট। এটা বলে যে সবাই সমান, আইনের চোখে সবাই সমান। এখানে সাম্যতার উপর জোর দেওয়া হয়েছে। আইন বলতে এখানে কোনো বানানো আইন নয়, আইন বলতে এখানে সংবিধান। ওকে, এরকম কোশ্চেন দিলে ফেল করে যাবো স্যার। কেন ফেল করে যাবে? এটা তো মানে এরকম কোশ্চেন তো আমরা মানে এরকম নয় যে আমি বানিয়েছি। তো বলতে পারবো না যে স্যার আপনি এরকম কোশ্চেন বানিয়েছে। এরা যেমন ওই কেবিন বলছিলে যেরকম এত কঠিন কোশ্চেন দিয়েছেন। এখানে আরো একটা ইউপিএসসি কোশ্চেন কথা বলা যায় স্যার। হ্যাঁ বলো। এখানে এই সেকুলারিজমের ব্যাপারটাও বলা যায়, কারণ কোন ধর্মকেই এখানে বেশি মানে প্রাধান্য দেওয়া হবে না। তাহলে নিজের নিজের ধর্মের পোশাক পরে আসাটাও যুক্তিযুক্ত নয়। না ফ্রিডম অফ রিলিজিয়ন যদিও তা বলে না। ফ্রিডম অফ রিলিজিয়ন ইকুয়ালিটির কথা বলে না। ফ্রিডম অফ রিলিজিয়ন বলে যে সরকারের পক্ষে সেটা ইকুয়ালিটি, কিন্তু অ্যাজ এ পার্সন, ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে তো সেটা ইকুয়ালিটির কথা বলে না। মানে সেখানে বলে না যে প্রত্যেকটা পার্সনকে সমান ধরনের পোশাক আশাক করতে হবে, বরং বলে যে প্রত্যেকটা পার্সন নিজের মতো করে নিজের ধর্মীয় আদাব মানে কি আছে কালচার, ধর্মীয় প্র্যাকটিস এগুলো করতে পারে। তো ধর্মীয় প্র্যাকটিসে যদি আমাকে ধুতি পাঞ্জাবি পড়ার জন্য উদ্ধত করে, তো আমি ধুতি পাঞ্জাবি পরে স্কুলে যেতে পারি, কিন্তু স্কুল যেতে দেবে না। কারণ কি বলে? কারণ স্কুল হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে এডুকেশন ইনস্টিটিউশন দ্যাট ইজ বেসড অন গভর্নমেন্ট ফান্ড। সো গভর্নমেন্ট ফান্ড ক্যান নট বি প্রমোটেড এনি কাইন্ড অফ ABCD ধর্মীয় ম্যাটার
তো দ্যাটস ওয়াই সেখানে স্কুলের ড্রেস কোড থাকবে, সেই ড্রেস কোড ফলো করে আসতে হবে। তাই তোমার ধুতি পাঞ্জাবি পরার ইচ্ছে হলে তুমি তোমার বাড়িতে পড়ো, তুমি তো অন্য কোনো জায়গায় পড়ো, এটা সরকারি জায়গায়, এখানে পড়া যাবে না। ওকে, তো তুমি যেটা বলছো ফ্রিডম অফ রিলিজিয়ন, ওটার উপর বেস করে করতে যাবে না, তাহলে কাটবে, কারণ সেটা তো তোমাকে বলে না সবাই সমান। ফ্রিডম অফ রিলিজিয়ন কি সাম্যতার কথা বলে? ফ্রিডম অফ রিলিজিয়ন সরকারকে বলে যে তুমি তোমার সবাইকে মনে করবে ইকুয়াল, কিন্তু এখানে তো মানুষের কথা বলছে। শিক্ষার্থী কারা? সরকার? শিক্ষার্থী তো পাবলিক, তোমার আমার মতো সাধারণ মানুষ। তো সেই শিক্ষার্থী রেসপেক্টেড তো ইকুয়াল নয়, শিক্ষার্থীরা আলাদা আলাদা করতে যাবে। সরকারের কাজ সবাইকে ইকুয়াল করা, সেখানে সেই ইকুয়ালিটির কথা বলেছে। তাই এখানে অবশ্যই 25 নয়, ইকুয়ালিটি বিফোর ল এর কনসেপ্টকে ইন্ডিকেট করতে হবে। আর ইউপিএসসি কোশ্চেন এটা আব্দুল, ফলে এটা মানে তোমার এরকম কোশ্চেন দেবে না, বা এরকম কোশ্চেন আসলে ভুল হয়ে যাবে, তাহলে আমি পড়াচ্ছি কেন? তাহলে আমি এই কোশ্চেনটা করাচ্ছি কেন? তোমার যদি এটা ভুল হয়ে যায়। না স্যার, এরপরে ভুল হবে, এটা কিন্তু মাথাতে ওভাবে ক্লিক করতো না আর কি প্রথমে, আমি এটা প্রথম ফেস করলাম তো। আচ্ছা চলো, মাথাতে যা যা ইয়ে আছে সেগুলোকে ক্লিক করানোর জন্যই কোশ্চেন গুলো রাখা হয়েছে। স্যার আমার একটা কোশ্চেন আছে এখানে। বলো। স্যার আর্টিকেল, তাহলে এই ক্ষেত্রে স্যার আর্টিকেল 25টা তো তাহলে লঙ্ঘন হয়ে যাবে। আর্টিকেল 25 তো বলেছে যে ফ্রিডম অফ প্র্যাকটিস রিলিজিয়ন, মানে প্র্যাকটিসটা মানে ফ্রিডম যে রিলিজিয়াস যে প্র্যাকটিসটা, ওটা ইন্ডিভিজুয়াল রাইট না সামূহিক রাইট? ওটা সোসাইটির রাইট না ব্যক্তিগত রাইট? ইন্ডিভিজুয়াল। স্কুলটা ব্যক্তিগত স্পেস নাকি সামাজিক স্পেস? কিন্তু পোশাকটা আচ্ছা, তুমি সিম্পল চিন্তা করো, তুমি আজকে তুমি তোমার স্কুলে গিয়ে বললে যে আমার স্কুলে হয়তো 7খানা ধর্মের মানুষ স্কুলে আসে, স্কুলে গিয়ে বললে যে তোমরা তোমাদের ধর্মীয় প্র্যাকটিস স্কুলে নিয়ে আসবে প্রত্যেকদিন, তাহলে তুমি বলো এবার কি হবে তার পরের দিন থেকে? কোনো স্কুলকে এটা বলতে পারে যে তুমি তোমার ধর্মীয় প্র্যাকটিস স্কুলে এসে করবে? ধর্মীয় প্র্যাকটিস ব্যক্তিগত স্পেসে করবে। আর্টিকেল 25 ইজ কমপ্লিটলি বেসড অন ইন্ডিভিজুয়াল রাইটস, এবং ইন্ডিভিজুয়াল ব্যক্তি বিশেষের রাইট, সেটা কখনোই কোনো পাবলিক প্লেসে গ্যান্টেড নয়। পাবলিক প্লেসে তুমি গ্যান্টেড করা মানে তো অন্য জন্য তাতে বিরক্ত হতে পারে। মানে ইজ লাইক আমি স্কুলে গেলাম, আমি তো ধর্মীয় ভাই, আমার তো ফ্রিডম অফ রিলিজিয়ন আছে, তাই আমি ক্লাস শেষ হলে একটা করে ক্লাস শেষ হলে একবার করে শঙ্খ বাজাবো। তো সেই শঙ্খ বাজানোতে তো অন্য ধর্মের লোকের মনে হতে পারে যেটা আমার ডিস্টার্ব হচ্ছে। তুমি সেই ধর্মীয় প্র্যাকটিস তুমি স্কুলে কেন করার অ্যালাউ করবে সরকার হিসাবে? তুমি কখনোই স্টেট হিসেবে সেটা করতে পারো না। যেটা করলে একটা নৈরাজ্যের কন্ডিশন তৈরি হবে। কেউ শঙ্খ বাজাবে, কেউ বলবে আমি শিঙা বাজাবো, কেউ বলবে আমি ঢোল বাজাবো। প্রত্যেকটা ধর্ম তার যে প্র্যাকটিস সেটা বলবে যে আমি স্কুলে এসে এবার করবো। বুঝতে পারলে? তো স্কুলে এই কোশ্চেন গুলো রাখাই হয়েছে সেই জন্য যে এই ধরনের কোশ্চেন গুলো। তাহলে স্যার রাস্তাও তো পাবলিক প্লেস হবে, রাস্তা মানে রাস্তা কেউ যদি রোডে তো তার রিলিজিয়াস প্র্যাকটিস করে, সেটাও তাহলে তো মানে এই অনুযায়ী রাস্তা যেটা সেটা যে ধরনের পাবলিক প্লেস, স্কুলও কি সেরকম পাবলিক প্লেস বলে তোমার মনে হয়? না 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 সেটা মানে দিস ইজ টোটালি সিমিলার সার্কামস্টেন্স, সিমিলার প্লেস। মানে কোন রকম সেখানে মানে সেই রকম ভাবে সাম্যতা নেই। এমন একটা দুটো প্লেসের তুমি কথা বলছো যেটা দুটো প্রেক্ষিত ভিন্ন। রাস্তার মধ্যে কেউ দুর্গা পুজো করছে, কেউ ঈদ উদযাপন করছে, টোটালি ডিফারেন্ট ম্যাটার। স্কুলের মধ্যে সেই প্র্যাকটিস করতে দেওয়া হবে না, সেটা নিয়ে মামলা হয়েছে। ভাই রাস্তার মধ্যে প্যান্ডেল করা যাবে কিনা সেটা নিয়ে কোনোদিন মামলা সুপ্রিম কোর্টে হয়নি। আর আমরা জানি এখানে সুপ্রিম কোর্টের বক্তব্যের উপর বেস করে কোশ্চেনটা দেওয়া হয়েছে। হ্যাঁ বলো, কি বলছো? ঠিক আছে ঠিক আছে। এইটা স্যার সিবিএসসি বোর্ডের এতে আছে। ফ্রান্সে একমাত্র এই ধরনের আছে 2002 থেকে, যেখানে হচ্ছে গিয়ে পাবলিক প্লেসেও কোনো রকম রিলিজিয়ান সিম্বল নিয়ে ঘোরা যাবে না। ব্যাগ বা তাতে কোনো হাতে গলায় লকেট, এগুলো পাবলিক প্লেসে ইউজ করা যাবে না, সেটা রাস্তা হোক, বাস স্ট্যান্ড হোক, এনিথিং। কিন্তু ইন্ডিয়াতে এটা ইন্ডিভিজুয়ালি করা আছে শুধুমাত্র। মানে এটাই হচ্ছে ডিফারেন্স আমাদের ফ্রান্স আর এর সাথে। এক্স্যাক্টলি, কারণ ফ্রান্সে এটা করার প্রয়োজন হচ্ছে। ফ্রান্স ও ইন্ডিয়ার মতো মাল্টিপ্লুরালিস্টিক সোসাইটি। মানে আমরা যদি ওয়েস্টার্ন কোনো কান্ট্রিকে বলি ইন্ডিয়ার সঙ্গে সমগণ্যভুক্ত, তাহলে অবশ্যই সেটা হচ্ছে ফ্রান্স। এবং ইন্ডিয়ার পার্টি সিস্টেমের যে গঠন আজকে আমরা দেখতে পাই, মাল্টিপ্লুরালিস্টিক সোসাইটির কারণে মাল্টিপল পার্টি ফর্মেশন হয়েছে এখানে, এবং সেই জন্য আমাদের যে এই যে মাল্টি পার্টি সিস্টেম রয়েছে সেটাও ফলোড বাই ফ্রান্স। ফ্রান্সের মাল্টি পার্টি সিস্টেমেরই রিভার্সটা আমাদের ইন্ডিয়াতে স্টার্ট হয়েছে। তো একদমই ঠিক যে ওখানে কিন্তু ওটা পাবলিক প্লেসের ক্ষেত্রে মানে ওই রকম যেটা রাস্তাঘাটের কথা বলছে
সেটা ওখানে ডিক্লেয়ার করা হয়েছে। ইন্ডিয়াতে এরকম কোনো সুপ্রিম কোর্টে মামলা হয়নি বা এরকম কোনো জাজমেন্ট দেয়নি, ফলে এরকম কোনো কোশ্চেন ইন ফিউচার যদি দেয় জাজমেন্ট, অবশ্যই তার উপরে কোশ্চেন থাকবে। আচ্ছা, নেক্সট ওয়ান, দ্য ইস্যু অফ কম্পালসরি ন্যাশনাল অ্যান্থেম সিঙ্গিং ইন স্কুল রেইজেস কনসার্ন রিগার্ডিং আনাদার, এরকম ডেঞ্জারাস কোশ্চেন ঠিক করে আনসার দেবে, যুক্তি দিয়ে আনসার করবে। এইগুলো হচ্ছে ওই 10%, যেটা না আমি পড়াবো না কোনো কোশ্চেনে পড়াবে, এটা তোমার নিজস্ব জ্ঞানগম্যি হয়েছে, সেই জ্ঞানগম্যি দিয়ে আনসার করবে। আর এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ ইউপি টেটের কোশ্চেন। কেন টেটে কোশ্চেনটা দিয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমার স্কুলে কোনো বাচ্চাকে জোর করে তুমি সঙ্গীত জাতীয় সঙ্গীত গাওয়াবে না, জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করবে না। এটা স্টার্টেড ফ্রম কেরালাতে 3 জন বাচ্চা তারা জাতীয় সঙ্গীত করতে চায় না, মানে তারা বলে যে আমরা জাতীয় সঙ্গীত গাইবো না। তো এটা নিয়ে তখন মামলা হয়। মানে তারা বাচ্চা নয়, মানে ক্লাস 11 সম্ভবত, এইচএস এর স্টুডেন্ট ছিল, হাই স্কুলের স্টুডেন্ট, রাইট? তো তারা এরকম বক্তব্য দেয়, এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়, এবং সুপ্রিম কোর্ট তখন বলে যে একজন ব্যক্তির ফ্রিডম অফ স্পিচ যদি তার ব্যক্তিগত হয়, তাহলে তুমি কাউকে যদি জোর করে বলো যে এটা গাইতে হবে, দিস ইজ অ্যাবসলিউটলি ভায়োলেশন অফ রাইট টু স্পিচ। তুমি তার ফ্রিডম অফ স্পিচকে লঙ্ঘন করছো। তার ফ্রিডম অফ স্পিচের ব্যাপারটা কাউকে যদি কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা একটা ফ্রিডম অফ স্পিচ কি করে হয়? তাহলে বলে যে ফ্রিডম অফ স্পিচ নেই, তাহলে বলে সংবিধান সংশোধন করে দেওয়া হচ্ছে। তো এটা কোনোভাবে করা যায় না। কেউ যদি গাইতে চায় নিজের ব্যাপার, সেটা এখানে স্কুল কর্তৃপক্ষ গাওয়ার জন্য বাধ্য করতে পারবে না, এইগুলো জাজমেন্ট দেয়। সো দ্যাট ইজ ভায়োলেশন অফ ফ্রিডম অফ স্পিচ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। আব্দুল, কনফিউশন কোনো? না স্যার। চলো, আর নেই কোশ্চেন, এখানে শেষ। ভাবছিলাম আছে। সো এই হচ্ছে আজকে টোটাল কোশ্চেন। আমি এটা রেকর্ড করেছি, সম্ভবত রেকর্ডিং হয়েছে। হ্যাঁ অবশ্যই পিডিএফ দিয়ে দেবো। আমি পিডিএফ দেওয়ার টাইম 7-8টা ব্যাচকে দেওয়া হয়েছে এটা। এবার আমি পিডিএফ দেবো না তোমাদেরকে দেবো? হ্যাঁ আমি দিয়ে দেবো, সব দিয়ে দেবো, সব। আমি অনেক ক্লাস করতে পারি না এটা। স্যার বলছি যে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, জাতীয় সঙ্গীতের রেসপেক্টের মধ্যে পড়ে না, তাই তো? কেন রেসপেক্টে পড়ে না? তুমি কি সাংবিধানিক ভাবে ডিউটিকে কোনো কোর্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছো? যদি এটা ইনক্লুডেড হয় তো কি হয়েছে? এটা তো ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে ইনক্লুডেড নয়, তো নয়, এটা ইনক্লুডেড। তো ইনক্লুডেড হয়েছে তো কি হয়েছে? ইনক্লুডেড হলে কি সেটাকে শুনতে হবে? আচ্ছা, মানে বাধ্যতামূলক নয়। ফান্ডামেন্টাল ডিউটি বাধ্যতামূলক কে বললো? কে পড়েছে? কোথায় কোন বই পড়েছো তুমি? ফান্ডামেন্টাল ডিউটি কবে থেকে বাধ্যতামূলক? কোনোদিনই বাধ্যতামূলক না। ফান্ডামেন্টাল ডিউটি কনসেপ্টটাই তো তাই। ডিউটি কখনো বাধ্যতামূলক হলে তো ভালোই হতো, সবাইকে ডিউটি শুনতে বাধ্য করে দেওয়া হতো।